ওকে, আজকের এজেন্ডা শুরু করি। আচ্ছা, এই কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করি ফার্স্টে। তো প্রথমটা দুইজনই পারছেন, সমস্যা নাই। এক্স কিউব মাইনাস 3x ফার্স্ট ডেরিভেটিভ বের করছেন, ফার্স্ট ডেরিভেটিভ 0 সেট করছেন, 0 সেট করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 আসে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আসে। তারপরে সেকেন্ড ডেরিভেটিভ বাইর করছেন, সেকেন্ড ডেরিভেটিভ বাইর করার পর এক্স ইকুয়াল টু প্লাস 1 আর এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাইছেন। প্লাস 1-এর জন্য আসে 6, মাইনাস 1-এর জন্য আসে মাইনাস 6। তো প্লাস 1টা হইল মিনিমাম আর মাইনাস 1টা হইল ম্যাক্সিমাম। ইয়েস, ওকে। আটটা 15-তে আসতে বলছিলাম না? আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে, আপনি দেন, বাকিরা রেস্ট নেন। আপনি আপনার জন্য 10 মিনিট। তাড়াতাড়ি, বাকিরা 10 মিনিট রেস্ট নেন। ইজাজ আরেকবার হেল্প করেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফার্স্ট প্রবলেম ছিল এটা। এক্স কিউব মাইনাস 3x। তো এটা প্রশ্ন ছিল যে ক্রিটিক্যাল পয়েন্ট বাইর করতে হবে এবং ক্রিটিক্যাল পয়েন্ট ক্লাসিফাই করতে হবে, মিনিমাম ম্যাক্সিমাম নাকি স্যাডেল পয়েন্ট। ওকে, তো ক্রিটিক্যাল পয়েন্ট বাইর করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 সেট করা লাগবে। মানে আচ্ছা, ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনিশন কি? ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনিশন হলো ফার্স্ট ডেরিভেটিভ যে পয়েন্টে 0। ওকে, ওই পয়েন্টগুলো বাইর করা লাগবে। আচ্ছা, তো এটা ফার্স্ট ডেরিভেটিভ হলো 3x² মাইনাস 3, এটা 0 সেট করা লাগবে। এটা যদি 0 সেট করি তাহলে আসবে x² ইকুয়ালস টু 1। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটা মাইনাস 1টা ধরেন নাই কেন? আচ্ছা ঠিক আছে, ওকে। এক্স ইকুয়াল, এই দুইটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। তারপরে ক্রিটিক্যাল পয়েন্ট ক্লাসিফাই করার জন্য ধরেন সেকেন্ড ডেরিভেটিভ দেখা লাগবে। সেকেন্ড ডেরিভেটিভ ইনক্লুসিভ কনক্লুসিভ হইলে থার্ড, ফোর্থ, ফিফথ এমনি যাওয়া লাগবে আর কি। ওকে, তো সেকেন্ড ডেরিভেটিভ কি? সেকেন্ড ডেরিভেটিভ হলো 6x। তাইলে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু অ্যাট প্লাস 1 ইজ 6 আর সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু অ্যাট মাইনাস 1 ইজ মাইনাস 6। তো এই পয়েন্টে যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, পজিটিভ মানে কার্ভেচার উপরের দিকে, মানে এটা একটা মিনিমাম। এখানে যেহেতু নেগেটিভ, কার্ভেচার নিচের দিকে, এটা একটা ম্যাক্সিমাম। শেষ। এটা বেসিক্যালি ধরেন ইন্টারমিডিয়েটের ক্যালকুলাসই। ওকে, ইন্টারমিডিয়েটে হয়তো আপনারা আরও কঠিন প্রবলেম সলভ করছেন। আচ্ছা, তারপরে প্রবলেম f of x equals to x cube minus 3x² plus 3x। সেম আগের মতো ক্রিটিক্যাল পয়েন্ট বাইর করব। ফার্স্ট ডেরিভেটিভটা বের করা লাগবে। ফার্স্ট ডেরিভেটিভ হইল 3x² minus 6x plus 3। ওকে, ফার্স্ট ডেরিভেটিভ 0 সেট করব। 0 সেট করলে আসবে 3x² minus 6x plus 3 equals to 0। এটা 3 দিয়ে ভাগ যায়, তো ভাগ দিয়ে দিলাম। x² minus 2x plus 1 equals to 0, which is x minus 1 whole square equals to 0, which is x equals to 1। একটাই ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এটা এখন ক্লাসিফাই করা লাগবে।
আচ্ছা, ক্লাসিফাই করার জন্য সেকেন্ড ডেরিভেটিভ বাইর করি। সেকেন্ড ডেরিভেটিভ আসবে 6x মাইনাস 6 প্লাস 0, 6x মাইনাস 6 সেকেন্ড ডেরিভেটিভ যে এটা বুঝতে পারতেছেন? ওকে, হুইচ ইজ, আমি একটু আই গেস সুন্দর করে লিখি 6 ইন্টু এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ অ্যাট দিস পয়েন্ট, এটা ভ্যালু কত? 0, হুইচ ইজ ইনকনক্লুসিভ, এখান থেকে কিছু বলা সম্ভব না। ওকে, তাইলে আরও সামনে আগাইতে হবে, সামনে আগে টেস্ট করতে হবে। আচ্ছা, থার্ড ডেরিভেটিভ বাইর করি। থার্ড ডেরিভেটিভ হইল 6, জাস্ট 6। আচ্ছা, তাইলে থার্ড ডেরিভেটিভ অ্যাট আমাদের পয়েন্ট, এটার ভ্যালু তো 6ই হবে, যেহেতু কনস্ট্যান্ট চলে আসছে, যাই বসাই 6 হবে। তো একটা অড ডেরিভেটিভ হইল নন জিরো চলে আসছে, তো আমাদের লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হইতে হইলে অড ডেরিভেটিভ 0 আসতে হবে। ওকে, তো এটা একটা অড ডেরিভেটিভ নন জিরো চলে আসছে, তার মানে এটা লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম না, এটা একটা স্যাডেল পয়েন্ট। তো আপনার কনক্লুশন ঠিক আছে যে স্যাডেল পয়েন্ট, কিন্তু আপনি হইলো এইটা দেখেই স্যাডেল পয়েন্ট বলে দিচ্ছেন। বুঝতে পারছি। তো ধরেন এইটা 0 আসলেই যে স্যাডেল পয়েন্ট সেটা না, এটা 0 না আসলেও স্যাডেল পয়েন্ট নাও হইতে পারে। ধরেন এইটাও 0 আসলো, তারপরে এইটাও 0 আসলো, তারপরে কোনো ইভেন্ট ডেরিভেটিভ মানে পজিটিভ বা নেগেটিভ চলে আসলো, তাহলে ওইটা লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম হয়ে যাইতো। ঠিক আছে, তো এইটা 0 আসলেই স্যাডেল পয়েন্ট সাথে সাথে এটা বলা সম্ভব না। ওকে, যদিও আমরা যে সেন্সে স্যাডেল পয়েন্ট সব ইউজ করতেছি, হয়তো অনেক সময় জাস্ট স্যাডেল পয়েন্ট শব্দটা, আচ্ছা থাক থাক, ওই হ্যাঁ, কি কয়টা কুইজ হবে? যতগুলো নিতে পারি, এটাও ডিপেন্ড করবে যতগুলো নিতে পারবো। ছোট কুইজ তো এগুলো তো নেওয়াই যায়, দেখি হ্যাঁ 3-4টা নিতে পারি। ওকে, ইন্টারেস্টিংলি আপনারা কেউ যদি প্রবলেম সেট 2 শুরু করে থাকেন, আপনার প্রবলেম 2টা প্রবলেম সেট 2-তে ছিল, আমি বেসিক্যালি চেঞ্জ না করে এটাই চলে দিছি। তো প্রবলেম সেট 2 আই গেস একটু দেখে আসলে হয়তো এটা পাই যেতে। ওকে, আচ্ছা ঠিক আছে, শুরু করি। আজকে বেসিক্যালি থিওরি ক্লাসে নিব, কারণ থিওরি ক্লাসে পিছায় আছি, আইতে পারতেছি না। আপনাদের এখনও মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসেই ভালো মতো ঢুকতে পারি নাই, মানে ঢুকছি কিন্তু পিছায় আছে আর কি। এই কারণে একটু থিওরি ক্লাস নিব, হয়তো লাস্টে 1 ঘন্টা বা আধা ঘন্টা এতে সাম কিছু দেখাবে। ওকে, তো ছিলাম হইল এই জায়গায়। প্রবলেম সেট 0 দেওয়া হয় নাই, ও ডিসকর্ডে নাই, আপনি পান নাই প্রবলেম সেট 0? আপনি জমা দিয়েছেন? আচ্ছা, আপনার কি সফট কপি লাগবে? কেন? আচ্ছা আচ্ছা, হার্ড কপিটা কি হারে ফেলছেন এরকম কিছু? ও আচ্ছা, মানে হার্ড কপি সহই জমা দিয়ে দিয়েছেন। ও ঠিক আছে ঠিক আছে, আমাকে একটা রিমাইন্ডার দিয়ে ওই চ্যাট সেকশনে একটা রিমাইন্ডার দিন যে স্যার আপনি একটু প্রবলেম সেট 0 সফট কপিটা আপলোড করতে পারবেন নাকি, তাইলে আপলোড করে দেবেন, হয়তো মনে থাকবে না। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা দেখতেছিলাম সেটা হলো, আমার যদি মাল্টিপল ভ্যারিয়েবলের ফাংশন থাকে, তাহলে মাল্টিপল ভ্যারিয়েবলের ফাংশনের মিনিমা বা ম্যাক্সিমা ক্লাসিফাই করে কেমনে। ওকে, তো এটার একটা ইম্পর্টেন্ট থিওরেম দেখছি, আমাদের মাল্টিভ্যারিয়েট টেইলর সিরিজ। ওকে, মাল্টিভ্যারিয়েট টেইলর সিরিজ
এটা বলতে পারেন আমাদের কোর্সের মাদার থিওরেমের মতো হবে, ঠিক আছে? আমরা অনেক জায়গায় এই থিওরেমটা ইউজ করব, কিন্তু এটা প্রুফ ইউজ করব না, ঠিক আছে? এটা প্রুফ করতে অনেক যুদ্ধ করা লাগবে, তো সেই যুদ্ধে যাইতে চাচ্ছি না। সেই যুদ্ধে গেলে আমরা অপটিমাইজেশন পড়তে পারবো না, আমাদের মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসই পড়া লাগবে কোর্স বসে বসে। তো মাল্টিভ্যারিয়েট টেইলর সিরিজ হইল দেখতে এরকম, যে আমরা যদি কোনো একটা পয়েন্ট এক্স নটের চারপাশে, পয়েন্ট বলতে এটা একটা মানে হাই ডাইমেনশনাল পয়েন্ট, অনেক হাই ডাইমেনশনাল স্পেসের কোনো পয়েন্ট, কোনো একটা পয়েন্টের চারপাশে যদি ফাংশনের ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে চাই, তাহলে অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা হইলো এইটা। ওকে, এফ অফ এক্স নট প্লাস এইচ ডট ডেল্টা এফ অ্যাট এক্স নট প্লাস হাফ এইচ ডট ডেল্টা স্কোয়ার এফ at x naught plus 1 by k factorial h dot delta at x naught plus error. ওকে, আচ্ছা, এটাকে আপনারা হয়তো এমনও শুনে আসতে পারেন যে এটাকে এরর না বলে অনেকে রিমাইন্ডার টার্মও বলে, টেইলর সিরিজের রিমাইন্ডার, তা অথবা নিউমেরিক্যাল অ্যানালাইসিস হয়তো এটা ট্রাঙ্কেশন এরর হিসাবেও পড়ে থাকতে পারেন। ওকে, তো এইটা হইল সিরিজটা মনে ওয়েল আমার তো লিখতে লিখতে মুখস্থর মতোই হয়ে গেছে। মনে রাখবেন এমনি যে ফাংশনের ভ্যালু, তারপরে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু, সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু, ডট ডট কে ডেরিভেটিভের ভ্যালু। তো মাল্টিভ্যারিয়েবল ফাংশনের জন্য এই ডেরিভেটিভগুলো লিখে কাইন্ড অফ এইভাবে, ঠিক আছে? আপনি আবার সিঙ্গেল ভ্যারিয়েবলে কেমনে লিখতাম, সিঙ্গেল ভ্যারিয়েবলে হয়তো লিখতাম এইচ ডিএফ বাই ডিএক্স, রাইট? তারপরে সিঙ্গেল ভ্যারিয়েবলে এইটা হয়তো 1/2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে? মানে সেকেন্ড ডেরিভেটিভ তো এইটাই। তো ওইটারই মাল্টিভ্যারিয়েবল ফর্মটা লিখছি। আপনি সিঙ্গেল ভ্যারিয়েবল ফর্মটাকে এমনি চিন্তা করতে পারেন এইচ ডিডিএক্স এফ, এটাকে এমনি চিন্তা করতে পারেন এইচ ডিডিএক্স স্কোয়ার এফ। ওকে, এইটারই ধরেন আপনার মাল্টিভ্যারিয়েবল ফর্ম। মাল্টিভ্যারিয়েবল ফর্মে আপনার যতগুলো ভ্যারিয়েবল আছে ততগুলো টার্ম আসবে। ধরেন h1 ddx1 প্লাস h2 ddx2 প্লাস ডট ডট এইটা, তারপরে এফ, অথবা তারপরে এইটার জায়গায় স্কোয়ার, তারপরে এফ টু দি পাওয়ার কে, তারপর এফ। বুঝতে পারতেছেন? মানে আমি প্রুফটা বলতেছি না, কিন্তু আই গেস হয়তো কোরেসপন্ডেন্সটা দেখাচ্ছি যে সিঙ্গেল ভ্যারিয়েবল টেইলর সিরিজের সাথে মাল্টিভ্যারিয়েবল টেইলর সিরিজের কোরেসপন্ডেন্সটা কি। ওকে, ঠিক আছে, এটা গেল। তারপর আমরা হলো এইখান থেকে কিছু জিনিসপত্র বাইর করছি। কি বাইর করছি? যে আমরা যদি সেকেন্ড অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করি, তাহলে সেকেন্ড অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করলে আমরা লিখতে পারবো এটার এমনে এফ অফ এক্স নট প্লাস এইচ ডট ডেল এফ অ্যাট এক্স নট। আচ্ছা, আমি এখানে কিছু নোটেশন ইউজ করতেছি, আপনারা প্রশ্ন করেন না, তা আমি করি। সেটা হইল ডেল এফ এক্স নট, এটার মানে কি? এটার মানে কি? না, এইটার মানে হলো আপনি এফ ফাংশনটা গ্রেডিয়েন্ট বাইর করবেন। গ্রেডিয়েন্ট কি? ওই যে আমাদের ভেক্টর অফ পার্শিয়াল ডেরিভেটিভস। গ্রেডিয়েন্ট বাইর করার পরে ওই ভেক্টরের মধ্যে এক্স নটের ভ্যালুটা ইনপুট দিবেন। আমি হয়তো এক্সাম্পল দিই, তাইলে বুঝতে পারবেন। যেমন আমি একটা ফাংশন দিই আপনাদের, এফ এক্স ওয়ান কমা এক্স টু ইকুয়ালস টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস 2x1 x2, কথার কথা। আমি বললাম ইভ্যালুয়েট ডেল এফ অ্যাট দ্য পয়েন্ট 1,2। এটা মানে কি? এটা মানে হলো এটা গ্রেডিয়েন্টটা বাইর করবেন, গ্রেডিয়েন্টের মধ্যে x1 = 1 বসাবেন, x2 = 2 বসাবেন। ওকে,
তো ডেল এফ অফ এক্স নট এটা মানে হলো এক্স নট হলো সাম কোঅর্ডিনেট ভেক্টর, ঠিক আছে। এক্স নট হলো আপনার ধরেন কোনো একটা ভ্যালু দেওয়া আছে, এক্স নট বলতে কোনো একটা পয়েন্ট বোঝাচ্ছে, যেমন এটা তো একটা পয়েন্ট, রাইট? 2 ডাইমেনশনাল স্পেসে এইটা একটা পয়েন্ট। 3টা ভ্যারিয়েবল থাকলে 3 ডাইমেনশনাল স্পেসে কোনো পয়েন্ট হইতো, বা মাল্টি ডাইমেনশনাল স্পেসে কোনো পয়েন্ট হইতো। এক্স নট হলো এরকম একটা পয়েন্ট, ওই পয়েন্টের কোনো একটা কোঅর্ডিনেট আছে, এ বি সি ডট 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 এরকম ভ্যালু আছে কোঅর্ডিনেটগুলোর। তো এইটার মানে হইলো যে গ্রেডিয়েন্টটাকে এই ভ্যালুগুলোতে, গ্রেডিয়েন্টে এই ভ্যালুগুলো বসাই গ্রেডিয়েন্টে ইভ্যালুয়েট করবেন। ওকে, আচ্ছা। তো ধরেন এই ফাংশনের গ্রেডিয়েন্ট কি হবে? গ্রেডিয়েন্ট হবে হইলো এইটা ডেল এফ বাই ডেল এক্স ওয়ান ডেল এফ বাই ঠিক আছে, হুইচ ইজ কি হবে বলেন তো, এটা কি হবে? কি রাইট, পার্শিয়াল ডেরিভেটিভ কেমনে না, x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন আর x2 কে কনস্ট্যান্ট চিন্তা করবেন, তাহলে এটার ডেরিভেটিভ হবে 2x1 আর x2 কনস্ট্যান্ট ধরলে এটা হবে 2x2। ওকে, তো এটা আসবে 2x1 প্লাস 2x2, আর এইটা আসবে হইলো x2 রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসবে জাস্ট 2x1, এটা 0 হয়ে যাবে। বুঝছেন কি করছি? আচ্ছা ঠিক আছে, তাইলে এবার এইটাও আসছে ডেল এফ, এবার ডেল এফ অ্যাট 1,2 এইটা কি আসবে? এবার এইটার মধ্যে বেসিক্যালি কোঅর্ডিনেটগুলো বসাইতে হবে। কোঅর্ডিনেট বসাইলে তাইলে 2 + 4 6, আর নিচেরটা আসবে 2 × 1 2। ওকে, ডেল এফ অ্যাট 1,2 এটা হইলো, এটার মিনিং হইলো এইটা। ওকে, তো এই সিম্বলগুলোর মিনিং হলো এইটা, যে গ্রেডিয়েন্ট বের করে তারপর ইভ্যালুয়েট করবেন। আপনার ইভ্যালুয়েট করে গ্রেডিয়েন্ট বের করে এটা তো আসলে কোনো মিনিং নেই, কারণ আপনি যদি ভ্যালু বসাই দেন তাহলে তো একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এখন কনস্ট্যান্ট জিনিসের পার্শিয়াল ডেরিভেটিভ তো সব 0 চলে আসবে। ওকে, আচ্ছা। তারপরে থার্ড টার্মটাকে আমরা দেখছিলাম, থার্ড টার্মটাকে এমনি লেখা যায় 1/2 টাইমস এইচ টেন্সর কোনো একটা মেট্রিক্স টাইমস এইচ। ওকে, এই ফর্মেটে লেখা যায়। এই মেট্রিক্সটা হইল হেসিয়ান ম্যাট্রিক্স, হেসিয়ান ম্যাট্রিক্স বলে। তো ইন সাম সেন্স আপনারা এমনি চিন্তা করতে পারেন যে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসে হইলো ফার্স্ট ডেরিভেটিভে একটা নাম্বার হয়, সেকেন্ড ডেরিভেটিভে একটা নাম্বার হয়। মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে ফার্স্ট ডেরিভেটিভ একটা ভেক্টর আর সেকেন্ড ডেরিভেটিভ একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, আই গেস আমরা কন্টিনিউ করতে থাকলে হয়তো থার্ড ডেরিভেটিভ একটা থার্ড অর্ডার টেন্সর হবে। আচ্ছা, ওই আলোচনায় না গেলাম। ওকে, ঠিক আছে। আর হেসিয়ান ম্যাট্রিক্সটা ডিফাইন করে কেমন? ডিফাইন করা হইলে এমনি, ধরেন এইচ ইকুয়ালস টু আপনার ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ওয়ান, সরি ডেল এক্স ওয়ান স্কোয়ার, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ওয়ান ডেল এক্স থ্রি ডট 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 ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ওয়ান ডেল এক্স এন। ওকে, এটা হইল আপনার একটা কলাম। আর এই সাইডে লিখলে আসবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স টু ডেল এক্স ওয়ান ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স থ্রি ডেল এক্স ওয়ান ডট 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 ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স এন ডেল এক্স ওয়ান। ডায়াগোনাল বরাবর আসবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স টু স্কোয়ার, এই ডায়াগোনালে আসবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স থ্রি স্কোয়ার, এমনি
ডট 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 del স্কয়ার f বাই del n স্কয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের হেসিয়ান ম্যাট্রিক্স ইন সাম সেন্স। এখন আপনার গত ক্লাসে যেটা বলতেছিলাম যে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে তো আপনার যে সেকেন্ড ডেরিভেটিভ তো একটা না, অনেকগুলো সেকেন্ড ডেরিভেটিভ আছে। আপনার x1 এর রেসপেক্টে সেকেন্ড ডেরিভেটিভ আছে, x2 রেসপেক্টে সেকেন্ড ডেরিভেটিভ আছে, আবার মিক্সও করা যায়। একবার x1 এর রেসপেক্টে নিলাম, আবার x2 এর রেসপেক্টে নিলাম, মানে সেকেন্ড ডেরিভেটিভ বলতে দুইবার ডেরিভেটিভ করতে হবে। এখন আমি x1 এর রেসপেক্টে দুইবার করতে পারি, অথবা একবার x1 এর রেসপেক্টে করতে পারি, একবার x2 এর রেসপেক্টে করতে পারি। তো এরকম অনেক কম্বিনেশন আছে। এই সব কম্বিনেশনের ম্যাট্রিক্সটা হলো আমাদের এই হেসিয়ান ম্যাট্রিক্সটা। ইন্টারেস্টিংলি এখন আমরা যেসব ফাংশন নিয়ে কাজ করব ওইসবের জন্য আমাদের এই ভ্যালু আর এই ভ্যালু সেম হবে, অর্থাৎ আগে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তারপর x2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করা, আর আগে x2 রেসপেক্টে করে তারপর x1 এর রেসপেক্টে করা, এই দুইটা সেম ভ্যালু দিবে। ওকে, তো সেম ভ্যালু দিলে তাইলে আমাদের হেসিয়ান ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আপনার এই ভ্যালু আর এই ভ্যালু সমান হবে, এই ভ্যালু আর এই ভ্যালু সমান হবে, অর্থাৎ ডায়াগোনালের দুই সাইডে ভ্যালুগুলো সমান হবে। ঠিক আছে, তো হেসিয়ান উইল হ্যাভ এ প্রপার্টি, হেসিয়ানের এই প্রপার্টি থাকবে h ট্রান্সপোজ ইকুয়ালস টু h। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এইটা হইল টেইলর সিরিজ। তারপরে এখন আমরা মাল্টি ভ্যারিয়েবল অপটিমাইজেশন ক্রাইটেরিয়াতে ঢুকছি। ঠিক আছে, ঢুকার ইয়া হইল যে আমরা ধরেন মাল্টিপল ভ্যারিয়েবলে লোকাল মিনিমাম আর লোকাল ম্যাক্সিমাম এটা ক্লাসিফাই করতে চাই। ঠিক আছে, অ্যাজ অলওয়েজ আপনার লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম কী ছিল, আমি যদি আমার ফাংশনে, আমি যদি আমার যেই ডোমেইন, ঠিক আছে, আমার ভ্যারিয়েবলের যে ডোমেইন, এই ডোমেইনে যদি এমন একটা রিজন বানাইতে পারি যেই রিজিয়নে একটা সার্টিন পয়েন্টের ভ্যালু ওই রিজনের বাকি সব ভ্যালু হচ্ছে কম, অথবা ওই একটা সার্টিন পয়েন্টের ভ্যালু ওই রিজনের বাকি সব ভ্যালু হচ্ছে বেশি, তাইলে আমরা ওইটাকে লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম বলবো। ওকে, আচ্ছা, তো লাস্ট ক্লাসে একটা কন্ডিশন ডিরাইভ করছিলাম, সেইটা হলো, আচ্ছা, তো আমাদের যেহেতু একটা রিজন বানাতে হবে, আমি রিজনটাকে অনেক ছোট ধরতে পারি। তো অনেক ছোট ধরলে আমরা আপাতত ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত রাখতে পারি, সেকেন্ড অর্ডারটা নেগলেক্ট করি, তাইলে আমাদের কন্ডিশনটা কীরকম আসে সেটা বুঝতে সুবিধা হবে। সেকেন্ড অর্ডারটা কেন নেগলেক্ট করা যায় এটা কি মনে আছে? যে আমাদের এইচ যদি এনাফ ছোট হয় তাইলে আমরা এই টার্মটার চেয়েও ছোটো হবে, অনেক ছোট হবে, তো আমরা ওইটাকে নেগলেক্ট করতে পারবো। ওকে, এখন একটা কেসে নেগলেক্ট করতে পারবো না যদি এটা জিরো হয়ে যায়। এখন সব কিছুই তো জিরোর চেয়ে বড় হবে। ঠিক আছে, তো আপাতত মানে এটা যদি জিরো না হয় তাহলে কী ঘটবে সেটা বোঝার চেষ্টা করতেছি। ওকে, তো এই জিনিসটা দেখতে কেমন? এই জিনিসটা দেখতে হইলো এরকম, h1 del f by del x1 প্লাস h2 del f by del x2। আচ্ছা, আপাতত আমরা 2 ডাইমেনশনেই থাকি, হয়তো বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো লোকাল মিনিমাম হলে এমন একটা পয়েন্ট হবে, আচ্ছা 2 ডাইমেনশন যেহেতু, তাইলে আমাদের হয়তো ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। ধরেন আমি টেস্ট করতে চাইতেছি যে এই পয়েন্টটা একটা লোকাল মিনিমাম নাকি লোকাল ম্যাক্সিমাম। তাইলে আমি কি করব? তাইলে যেটা করব, এই পয়েন্টের চারপাশে একটা রিজন নিব। ওকে, রিজন নিলে যদি এইটা ধরেন লোকাল মিনিমাম হয় তাহলে কি হবে? এই ডাইরেকশনে গেলেও ভ্যালু বাড়বে, এই ডাইরেকশনে গেলেও ভ্যালু বাড়বে, এই ডাইরেকশনে গেলেও ভ্যালু বাড়বে, মানে আমি এই পয়েন্ট থেকে ওই রিজনে যেই ডাইরেকশনেই যাই না কেন ভ্যালু খালি দেখবো যে বাড়তেছে। সামনে গেলেও দেখবো যে ভ্যালু বাড়তেছে, পিছনে গেলেও দেখবো যে ভ্যালু বাড়তেছে, এই রাইট সাইডে গেলেও দেখবো ভ্যালু বাড়তেছে, লেফট সাইডে গেলেও দেখবো ভ্যালু বাড়তেছে, বা কোনাকুনি গেলেও দেখবো যে ভ্যালু বাড়তেছে। ঠিক আছে, যেই ডাইরেকশনে যাই না কেন ভ্যালু বাড়বে। আচ্ছা, তো ধরলাম যে
এই টার্মটা পজিটিভ। আপাতত ধরে নিলাম এই দুইটা পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে একটা জিরো একটা নন জিরো, ধরলাম এটা জিরো, এটা জিরো যেহেতু এটা নিয়ে চিন্তা করা লাগবে না আমাদের আপাতত। আচ্ছা, আর এইটা যদি নন জিরো হয় তাইলে কি এইটা বুঝতেছেন? আচ্ছা, এটা নন জিরো ধরলাম, এটা পজিটিভ, কথার কথা, এটা হলো পজিটিভ। এটা যদি পজিটিভ হয় তাহলে কি এটা বুঝতেছেন যে আমি যদি H1টা পজিটিভ দেই, H1 পজিটিভ দেওয়া মানে কি? H1 কি? H1 ছিল আমাদের x1 ডাইরেকশনে পারটারবেশন, মনে আছে এগুলা? H1 যে x1 ডাইরেকশনে পারটারবেশন ছিল। আচ্ছা, আপনি তো মনে হয় ক্লাসগুলো করেন নাই। ধরেন আমাদের H যে ভেক্টরটা, H ভেক্টরটা হইল, ভিডিও দেখেন নাই? এটা ভিডিওতে আপলোড করছিলাম। আচ্ছা ঠিক আছে, H1 H2 Hn। তো H1টা কি ছিল? আমরা x1টাকে কতটুক চেঞ্জ করব, H2 ছিল x2কে কতটুক চেঞ্জ করব ওইটা। তো H1 ইন সাম সেন্স বলে যে আমি ধরেন আমি যে নড়তেছি, আমি x1 এর দিকে কতটুক নড়ছি, x2 এর দিকে কতটুক নড়ছি, এটা H2 বলে। H1 বলে x1 এর দিকে কতটুক নড়তেছি। ওকে, তো আমি যদি H1 এর ডাইরেকশনে একটু আগাই, এইটা যদি পজিটিভ হয় তাইলে ভ্যালু কি, এই জিনিসটার ভ্যালু কি হবে? H1ও যদি পজিটিভ হয়, এটাও যদি পজিটিভ হয়, এই জিনিসটা পজিটিভ হবে। এই জিনিসটা যদি পজিটিভ হয় তাহলে f of x0 প্লাস এই টার্মটা কি হবে? পজিটিভ হবে, মানে সরি, এই টার্মটা তো পজিটিভ হবে, এই টার্মটা পজিটিভ হবে, এই টার্মটা পজিটিভ হইলে এই টার্মের চেয়ে বড় হবে, রাইট? তো x0 যদি লোকাল মিনিমাম হয়, বড় হইলে সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এবার H1 যদি নেগেটিভ দেই, এটা যদি নেগেটিভ দেই তাইলে কি হবে? এই টার্মটা নেগেটিভ হয়ে যাবে। এই টার্মটা নেগেটিভ হইলে এই টার্মটা f of x0 এর চেয়ে ছোট হয়ে যাবে। যদি ছোট হয় তাহলে তো আর f of x0টা ওই লোকাল রিজিয়নে মিনিমাম থাকলো না, এর চেয়ে ছোট একটা টার্ম পেয়ে গেছি। বুঝতে পারতেছেন কি বলতেছি? তো এইটা যদি পজিটিভ হয়, অর্থাৎ del f by del x1 যদি পজিটিভ হয়, আমি যদি পিছনের দিকে যাই তাহলে ভ্যালু কমে যাবে, তাইলে x0টা লোকাল মিনিমাম থাকতে পারবে না। সিমিলারলি এইটা যদি নেগেটিভ হইতো তাহলে সামনের দিকে গেলে ভ্যালু কমে যেত। ওকে, সামনের দিকে গেলে ভ্যালু কমে যেত, তখনও x0 পয়েন্টের লোকাল মিনিমাম থাকতে পারতো না। তাইলে এটা কি বুঝতে পারতেছেন যে x0 পয়েন্টটাকে লোকাল মিনিমাম হইতে হইলে এই ডেরিভেটিভটাকে জিরো হইতে হবে। ওই যে সেম আমাদের ফার্স্ট আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসে যে আর্গুমেন্টটা দিছিলাম, ওই সেম আর্গুমেন্টটাই দিচ্ছি, যে আপনার ফার্স্ট ডেরিভেটিভটা যদি নন জিরো হয় তাইলে আপনি কোনো একটা ডাইরেকশনে যেয়ে ফাংশনের ভ্যালু কমা ফেলতে পারবেন। তো ফাংশনের ভ্যালু যদি লোকালে মিনিমাম হইতে হয় তাহলে অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো হইতে হবে। সেম গোস ফর ম্যাক্সিমাম। আপনার ফাংশনটাকে যদি লোকালি ম্যাক্সিমাম হইতে হয়, কিন্তু ফাংশনটা যদি ফাংশনের ডেরিভেটিভ যদি জিরো না হয়, তাহলে আপনি কোনো একটা ডাইরেকশনে যে লোকালি ওই ফাংশনের ভ্যালু কমায় ফেলতে পারবেন বা বাড়ায় ফেলতে পারবেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়তো বাড়ায় ফেলতে পারবেন। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। তো এইটার মানে হইলো তাইলে এই পার্শিয়াল ডেরিভেটিভটাকে জিরো হইতে হবে যদি ইফ x0 ইজ এ লোকাল মিনিমাম অর লোকাল ম্যাক্সিমাম, তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভটাকে জিরো হইতে হবে। এখন আপনি কি এটা বুঝতেছেন যে এই সেম আর্গুমেন্ট আমি সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভের জন্যই দিতে পারতাম, ঠিক আছে? তাইলে আমার x0 যদি লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হয়, বা আমি বলি এটাকে লোকাল অপটিমাম, এটা যদি লোকাল অপটিমাম হয় তাইলে আপনার x0 পয়েন্টে গ্রেডিয়েন্ট জিরো হইতে হবে। এখানে দেখেন একটা জিনিস লিখছি, জিরো ভেক্টর লিখছি, জাস্ট জিরো লিখি না, কারণ গ্রেডিয়েন্টটা একটা সংখ্যা না, গ্রেডিয়েন্টের তো একটা ভেক্টর, অনেকগুলো সংখ্যা আছে। এইটাই করছে জিরো ভেক্টর, মানে ওই ভেক্টরের প্রত্যেকটা কম্পোনেন্টই জিরো হইতে হবে, অর্থাৎ সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ জিরো হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা হলো মাল্টিভ্যারিয়েট অপটিমালিটি কন্ডিশন।
আচ্ছা, এখন সেম অ্যাজ ফর দ্য সিঙ্গেল ভ্যারিয়েবল কেস, এটা হলো একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কেসের মতো, এটা একটা নেসেসারি কন্ডিশন। মানে আপনার লোকাল অপটিমাম হইতে হইলে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ 0 হইলেই যে লোকাল অপটিমাম হবে এটা গ্যারান্টি দিতে পারবো না, আমাদের আরও ফার্দার টেস্টিং করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমরা এমন একটা পয়েন্টে আসি যেটার ফার্স্ট ডেরিভেটিভ 0 বা গ্রেডিয়েন্টটা 0, তাইলে আমার ওই পয়েন্টের চারপাশে টেইলর সিরিজের এই টার্মটা 0 হয়ে যাবে। তাইলে ওই পয়েন্টের চারপাশে বিহেভিয়ার কেমন এটা বোঝার জন্য আমাদের এই টার্মটা দেখা লাগবে, এই টার্মটার নেচার কেমন। আচ্ছা, তো এই টার্মটা লিখি। ওকে, প্লাস এরর। তো আমরা যদি এই চেন অফ ছোটো নেই তাহলে এররটাকে নেগলেক্ট করতে পারবো। আচ্ছা, ওইটা এটাতে ছোটো হবে আনলেস দিস বিকাম 0। এইটা 0 হয়ে গেলে তো তখন আর ওই এররটাকে 0-তে ছোটো বলতে পারবো না, তো তখন হয়তো ওই এররটা কনসিডার করতে হবে। অ্যাজ লং এজ দিস ইজ নন জিরো, ইফ এইচ ইজ স্মল এনাফ, তাইলে এই টার্মটা ওই টার্মের চেয়ে ছোটো হবে। আচ্ছা, এখন আমি বুঝতে চাইতেছি যে x0 হইল লোকাল মিনিমাম নাকি লোকাল ম্যাক্সিমাম। আচ্ছা, এগুলো তো ভেক্টর সিম্বল দিই। যদি x0 ধরেন লোকাল মিনিমাম হয়, তাইলে আমি h যাই দেই না কেন এই টার্মটাকে কি আসতে হবে? আচ্ছা বলেন, এই টার্মটাকে পজিটিভ আসতে হবে নাকি নেগেটিভ আসতে হবে? পজিটিভ আসতে হবে। বুঝতেছেন না? মাথার উপর দিয়ে যাইতেছে। কেন পজিটিভ আসতে হবে? এইটা আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ধরেন সিঙ্গেল ভ্যারিয়েবলের কেসে এরকম ছিল f of x0 প্লাস হাফ h স্কোয়ার f ডাবল প্রাইম অফ x0। x0 যদি লোকাল মিনিমাম হয় তাহলে আমি h যাই দেই না কেন f of x0 প্লাস h f of x0 এর চেয়ে বড় হইতে হবে যদি x0 লোকাল মিনিমাম হয়। আপনারা ভিজুয়ালাইজ করতে পারতেছেন? আচ্ছা, আমি হয়তো ছবি আঁকি, তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হইতে পারে। ধরেন এইটা হইল আমার ফাংশন, দিস ইজ মাই x0। যদি x0 আসলে একটা লোকাল মিনিমাম হয় তাহলে আমি h হইল আমার পার্টারবেশন বা x0 কি পরিমাণ চেঞ্জ করছি, h যদিও মানে আমি খুব বেশি চেঞ্জ করব না, কম পরিমাণ চেঞ্জ করব। যেই ডাইরেকশনে চেঞ্জ করি না কেন আমার ফাংশনের ভ্যালু কি বাড়ে না? ঠিক আছে? তো আমি h যাই দেই না কেন f of x0 প্লাস h f of x0 এর চেয়ে বড় হইতে হবে। বড় হইতে হইলে এই টার্মটাকে অবশ্যই পজিটিভ হইতে হবে। তারপরে আমরা আর্গুমেন্ট দিছিলাম যে h স্কোয়ার তো সবসময় পজিটিভই, তো এই টার্মটা যদি সবসময় পজিটিভ হইতে হয় তাহলে অবশ্যই এই টার্মটাকে পজিটিভ হইতে হবে। এখন মাল্টিভ্যারিয়েবলে এক্স্যাক্টলি এই আর্গুমেন্টটা দিতে পারবো না, আমরা একটু বলতে পারবো যে এই টার্মটাকে পজিটিভ হইতে হবে, কিন্তু এখন তো এখানে সংখ্যা একটা না, সংখ্যা অনেকগুলা, তাহলে এই টার্মটা পজিটিভ হওয়ার মিনিং কি সেটা দেখব। ওকে, আচ্ছা, সিমিলারলি x0 যদি একটা লোকাল ম্যাক্সিমাম হয় তাইলে h যাই দেই না কেন f of x0 প্লাস h কে f of x0 এর চেয়ে ছোট হইতে হবে, তাইলে এই টার্মটাকে কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে। ওকে, তাইলে আমরা একটা কন্ডিশন বলতে পারি যে ইফ x0 is a local minimizer, then H transpose H is positive for all H। আর যদি সেম এটা যদি একটা লোকাল ম্যাক্সিমাইজার হয় then H transpose H is negative for all H।
ওকে, আচ্ছা এখন এই লাইন থেকে আমরা আরো ডিরাইভ করব যে এই পজিটিভ নেগেটিভ এটা কেমনে কি ইমপ্যাক্ট করে। আমরা এটা বলতে পারবো যে লোকালি অপটিমাইজড, গ্লোবালি অপটিমাইজড নাকি সেটা ক্লেম করতে পারবো না। অপটিমাইজ বলতে এইটাই যে হচ্ছে ছোট ভ্যালু আর পাবেন না এই ফাংশন থেকে, অথবা হচ্ছে বড় ভ্যালু আর পাবেন না। হ্যাঁ, অপটিমাইজ মিনিং এইটাই। ঠিক আছে, আপনি ধরেন কোনো একটা প্লেন ডিজাইন করতেছেন, আপনার প্লেনের সাপোজ গিভেন সাম কনস্ট্যান্টস যে আপনার প্লেনের এতজন মানুষ ক্যারি করতে পারতে হবে, এত ফুয়েল নিতে পারতে হবে, আপনার ফুয়েল এরকম এই কন্ডিশনের মধ্যে প্লেনে ওয়েট মিনিমাইজ করো, কোন একটা ওয়েট ফাংশন আছে। তো এটার অপটিমাইজ করার মিনিং এইটাই যে এর চেয়ে নিচে আর যাইতে পারবো না, এটাই মিনিং। ওকে, আচ্ছা আপনাদের ফার্স্ট প্রবলেম সেটে একটা প্রবলেম দিছিলাম মনে আছে, যে প্রমাণ করতে বলছিলাম যে যে কোনো ভেক্টরের জন্য এক্স ট্রান্সপোজ এক্স হইল সবসময় 0 বা 0 চেয়ে বড় হয়। আচ্ছা, ওই আইডিয়াটা আমরা ইউজ করব। ওকে, এইখান থেকে ফর অল এইচ, আচ্ছা আমাকে হয়তো এখানে ইফ আই ওয়ান্ট টু বি অ্যাকুরেট হয়তো এটা লিখতে হবে, ফর অল এইচ স্মল এনাফ। স্মল এনাফ মানে আমি এইচ যে কোনো ডাইরেকশনে নিতে পারবো, কিন্তু আমাকে ছোট নিতে হবে। ঠিক আছে, এনাফ ছোট নিতে হবে। আচ্ছা, তো আমাদের এখন উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো এই দুইটা লাইন থেকে এই ম্যাট্রিক্সের উপর একটা কন্ডিশন বাইর করা, যে এই ম্যাট্রিক্সটা কীরকম হইলে এই দুইটা লাইন সত্যি হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা লিনিয়ার অ্যালজেব্রার কিছু ইউজ করব। ঠিক আছে, ওকে, এইচ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এইচ তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা ধরে নিছি, অর্থাৎ এইচ ট্রান্সপোজ সমান সমান এইচ হয়, তাইলে এইচের আইজেন ভ্যালুগুলো রিয়েল হবে। ওকে, যারা কোয়ান্টাম কম্পিউটিং পড়ে আসছেন তাদের জন্য কন্ডিশন ছিল এইচ ড্যাগার ইকুয়ালস টু এইচ হইলে। এখন এইটা যেহেতু কমপ্লেক্স নাম্বার আমরা ইউজ করতেছি না, আমাদের ড্যাগার নেওয়া মানে কি ট্রান্সপোজ করা তারপর কমপ্লেক্স কনজুগেট করা। তো কমপ্লেক্স কনজুগেটটা হ্যাঁ হ্যাঁ তখন এখন কমপ্লেক্স কনজুগেটটা নিয়ে চিন্তা করা লাগতেছে না, তখন ওইটাকে আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স বলতাম, এখন সিমেট্রিক ম্যাট্রিক্স বলতেছি। ঠিক আছে, আচ্ছা যদি এইচ ট্রান্সপোজ সমান এইচ হয় তাইলে আপনার এইচের সব আইজেন ভ্যালু রিয়েল হবে, এইটা ধরেন গত টিউটোরিয়ালে সম্ভবত বলছিলাম। এবং এইচ ট্রান্সপোজ সমান যদি এইচ হয় তাইলে এইচের ডিফারেন্ট আইজেন ভ্যালুর করেসপন্ডিং আইজেন ভেক্টরগুলো অর্থোগোনাল হবে। ঠিক আছে, এটা একটা রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট ফর সিমেট্রিক ম্যাট্রিসেস আপনার আইগস এইচ গ্রেটার ইকুয়াল 0 হবে, এটা মানে এইচের আইজেন ভ্যালুগুলো 0 চেয়ে বড় হবে। 2 if lambda I not equals to lambda j, then ei এর সাথে ej ডট প্রোডাক্ট 0 হবে, where আমরা অ্যাজিউম করতেছি যে hei equals to lambda I ei। এই নোটেশনগুলোর মিনিং বুঝেন? ধরে নিচ্ছি যে ei হইল এইচ এর একটা আইজেন ভেক্টর, যেটার করেসপন্ডিং আইজেন ভ্যালু হইল ল্যামডা আই। এরকম দুইটা ধরেন আইজেন ভেক্টর আছে, এইচ ইজে এটা সমান সমান ল্যামডা জে ইজে। তো যদি দুইটা আইজেন ভ্যালু আনইকুয়াল হয় তাহলে ইআই আর ইজে অর্থোগোনাল হবে। ওকে, ও সরি কি লিখছি, হ্যাঁ থ্যাংক ইউ।
বিলংস টু রিয়েল হবে, সরি রিয়েল নাম্বার হবে। আচ্ছা কন্ডিশন 3, the eigenvectors of H form a basis of the underlying vector space। এই রিলেশনটা এই রেজাল্টের একটা নাম আছে, এটা কমপ্লিটনেস বলে। ওকে, এটা মানে হলো যে এইচ এর যে আইজেন ভেক্টরগুলো আছে ওই আইজেন ভেক্টরগুলো আপনার এইচ যে ভেক্টর স্পেসের উপর অ্যাক্ট করে ওই ভেক্টর স্পেসের একটা বেসিস ফর্ম করবে। বেসিস ফর্ম করবে মানে ওই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে আমরা আইজেন ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবো। আইজেন ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারবো যে কোনো ভেক্টরকে, ওই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে। ওকে ওকে আচ্ছা, এখন আমরা এইটা ইউজ করব। ধরলাম এইচ এর আইজেন ভেক্টরগুলো হইল এইগুলা E1 E2 E3 ডট 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 En। আর একটা জিনিস অ্যাজিউম করে নিলাম যে আইজেন ভেক্টরগুলো নর্মালাইজড, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা আইজেন ভেক্টরের আইজেন ভ্যালুগুলো কি বলতেছি, আইজেন ভেক্টরগুলো নর্মালাইজড, অর্থাৎ প্রত্যেকটা আইজেন ভেক্টরের নর্ম হইল 1। যেটা অ্যাজিউম করতে পারবো, আমরা গত ক্লাসে বলছিলাম যে ধরেন যদি E1 একটা আইজেন ভেক্টর হয় তাহলে 5E1ও একটা আইজেন ভেক্টর হবে। আপনি নিজের ইচ্ছা মতো আইজেন ভেক্টরগুলো স্কেল করতে পারেন, ঠিক আছে। মানে যদি ভিজুয়ালি চিন্তা করেন আইজেন ভেক্টরগুলো কি, ইন সাম সেন্স আইজেন ভেক্টরগুলো হলে এমন ভেক্টর যেটার উপর মেট্রিক্সটা অ্যাপ্লাই করলে ওই ভেক্টর ডাইরেকশন চেঞ্জ হয় না, ঠিক আছে। তো এই E1 এর উপর মেট্রিক্সটা অ্যাপ্লাই করলে যদি ডাইরেকশন চেঞ্জ না হয়, 5E1 এর উপর অ্যাপ্লাই করলে তো ডাইরেকশন চেঞ্জ হবে না। হয়তো স্কেলিং ফ্যাক্টরটা চেঞ্জ হবে কিন্তু ডাইরেকশন তো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো E1 আইজেন ভেক্টর থাকলে 5E1ও আইজেন ভেক্টরই থাকবে। তো আমরা এটাকে নর্মালাইজড ধরে নিতে পারি। আচ্ছা, এগুলো নর্মালাইজড আইজেন ভেক্টর। এখন তাইলে এগুলো একটা বেসিস ফর্ম করবে এবং যে কোনো ভেক্টরকে আমি আইজেন ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবো বা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবো। ধরলাম এইচও তো একটা ভেক্টর, রাইট? তাহলে এইচকে আমি এই ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবো। ওকে, এইচকে তাইলে আমি ধরেন এইচকে ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করলে হয়তো এই জিনিসটা পাবো, আলফা 1 E1 প্লাস আলফা 2 E2 প্লাস ডট 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 আলফা n En। for some numbers alpha 1 alpha 2 dot 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 alpha n। বুঝতেছেন? না না, এইচ দিয়ে এই যে এই এইচটা বুঝাচ্ছি এখন। ও ক্যাপিটাল এইচ দিয়ে আমি বুঝাচ্ছি। ও সরি, আচ্ছা আই গেস আমার অ্যারো দেওয়া উচিত। এইগুলা হইল এই ক্যাপিটাল এইচের আইজেন ভেক্টর। ওকে আচ্ছা, এখন এই কুস্তাকুস্তি কেন করতেছি? কুস্তাকুস্তি করতেছি হইল এই এক্সপ্রেশনটা এভ্যালুয়েট করার জন্য। এই এক্সপ্রেশনটা এভ্যালুয়েট করার জন্য আর কি এত কুস্তাকুস্তি করতেছি। আচ্ছা করি, চলেন দেখি। তাইলে এইচ ম্যাট্রিক্সটা এইটার উপর অ্যাপ্লাই করলে কি পাবো? মনে আছে যে এই সবগুলো হইল আমাদের আইজেন ভেক্টর। তাইলে HE1 কি? ল্যামডা 1 E1, ল্যামডা 1 হইল E1 এর করেসপন্ডিং আইজেন ভ্যালু। HE2 হইল ল্যামডা 2 E2, ঠিক আছে। E2 হইল ল্যামডা 2 হইল E2 করেসপন্ডিং আইজেন ভ্যালু, ঠিক আছে। আচ্ছা তাহলে H কি হবে? দেখেন এই জিনিসটা বিশ্বাস করতে পারেন নাকি? আলফা 1 E1 প্লাস আলফা 2 E2 আলফা n En কি করছে? এটা তো জাস্ট আমি ওটার উপর H অ্যাপ্লাই করছি। আচ্ছা এখন
এটাকে লিখতে পারবো এইচ অফ আলফা ওয়ান ই ওয়ান প্লাস এইচ অফ আলফা টু ই টু এইচ অফ, এটা বিশ্বাস হয়? কি করছি মানে ডিস্ট্রিবিউট করে দিছি, এইটার উপর অ্যাপ্লাই করছি, এটার উপর অ্যাপ্লাই করছি, এটার উপর অ্যাপ্লাই করছি, মানে আই এম বেসিক্যালি ইউজিং দিস আইডেন্টিটি এ ইউ প্লাস ভি। ধরেন এ একটা ম্যাট্রিক্স আর ইউ আর ভি ভেক্টর, তাই এটাকে এ ইউ প্লাস এ ভি লিখতে পারবো না? ওইটাই করছি। আচ্ছা, এখন দেখেন আলফা ওয়ান তো সংখ্যা, আলফা টুও সংখ্যা, এই সবগুলোই সংখ্যা, তাইলে এগুলাকে আমরা লিখতে পারবো না আলফা ওয়ান এইচ ই ওয়ান, আলফা টু এইচ ই টু, আলফা এন এইচ ই এন। ওকে, আচ্ছা এখন এইচ ই ওয়ান কি? ল্যামডা ওয়ান ই ওয়ান। ওকে, তাহলে এগুলো বসাই দেই, ল্যামডা ওয়ান ই ওয়ান, ল্যামডা টু ই টু, ল্যামডা এন এন। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনার সামেশন নোটেশনের সাথে পরিচিত? আমরা এটাকে, এই এক্সপ্রেশনটাকে এমনও লিখতে পারি, সাম ওভার আলফা আই ল্যামডা আই ই আই, সাম ওভার আই, আই ইকুয়ালস টু 1 থেকে n। ওকে, আচ্ছা এখনো কাজ শেষ হয় নাই, এখন হইল ডট প্রোডাক্ট নিতে হবে। এইটা কি জানেন যে আমার কাছে যদি দুইটা ভেক্টর থাকে ইউ আর ভি, এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ ইউ ট্রান্সপোজ ভি? এটা কি জানেন? আপনারা জানেন এটা? ওকে, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি কি করতেছি, এখানে যেটা করতেছি এইচ এর উপর এই ক্যাপিটাল এইচ অ্যাপ্লাই করতেছি, তারপরে ডট প্রোডাক্ট নিচ্ছি, আবার এইচ এর সাথে ডট প্রোডাক্ট নিচ্ছি। ওকে, আচ্ছা তাইলে আমরা কি পাইলাম? পাইলাম হইলো এইটা এইচ এইচ সমান সমান আলফা ওয়ান ল্যামডা ওয়ান ই ওয়ান প্লাস আলফা টু ল্যামডা টু ই টু প্লাস ডট ডট আলফা এন ল্যামডা এন ইএন। আচ্ছা, আর অরিজিনালি এইচ ছিল এই জিনিসটা, আলফা ওয়ান ই ওয়ান প্লাস আলফা টু ই টু প্লাস ডট ডট আলফা এন ইএন। ওকে, আচ্ছা এখন এই দুইটা ডট প্রোডাক্ট নেন, ডট প্রোডাক্ট নিলে কী পাবো? ধরো এটার সাথে এটা ডট প্রোডাক্ট হবে, এটার সাথে এটা ডট প্রোডাক্ট হবে, অনেক ক্রস টার্ম আসবে, ঠিক আছে, অনেক টার্ম আসবে। আচ্ছা বলেন এই টার্মের সাথে এই টার্মের সাথে এই টার্মের ডট প্রোডাক্ট কি? কেন জিরো হবে বলতে পারবেন? রাইট, ই ওয়ান ই টু ই থ্রি সবগুলো অর্থোগোনাল। তাহলে আমি যখন এই দুইটা ডট প্রোডাক্ট নিব তখন এগুলো তো সংখ্যা, ধরেন আলফা ওয়ান আলফা টু ল্যামডা টু এগুলো তো সব সংখ্যা, তাহলে ডট প্রোডাক্ট হবে হলো ই টুর সাথে ই ওয়ানের ডট প্রোডাক্ট হয়ে যাবে। কিন্তু এই দুইটা তো আলাদা আলাদা মানে অর্থোগোনাল ভেক্টর, রাইট? তো ডট প্রোডাক্ট জিরো হবে। সিমিলারলি এটার সাথে মানে আপনি বুঝতেছেন যে এই ক্রস টার্ম সব জিরো হয়ে যাবে, তাহলে খালি টার্মগুলো বাঁচবে কোনগুলা? এইটার সাথে এইটার গুণ, এটার সাথে এইটার গুণ, এটার সাথে এইটার গুণ, মানে আমি যদি একদম করেসপন্ডিং গুণগুলো খালি বাকি থাকবে, আর বাকি সবগুলো টার্ম জিরো হয়ে যাবে। বুঝতেছেন? তাইলে এটাকে আমি লিখতে পারি, এটার সাথে যদি এটা গুণ দেই তাহলে কি পাবো? ল্যামডা ওয়ান টাইমস আলফা ওয়ান স্কোয়ার টাইমস ই ওয়ানের সাথে ই ওয়ানের ডট প্রোডাক্ট। ই ওয়ানের সাথে ই ওয়ানের ডট প্রোডাক্ট কি? ই ওয়ানের নর্মের স্কোয়ার, নর্ম কত ধরছিলাম? 1, তাহলে ওইটা আর না লিখলাম। তারপরে এটার সাথে এটা ডট প্রোডাক্ট হবে ল্যামডা টু আলফা টু স্কোয়ার ডট 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 ল্যামডা এন আলফা এন স্কোয়ার। ওকে, আচ্ছা এইখানে
আমার লেখা উচিত এইটা এইচ ট্রান্সপোজ ক্যাপিটাল এইচ। ঠিক আছে, বুঝছেন এই এক্সপ্রেশনটা? আচ্ছা, এখন এই এক্সপ্রেশন থেকে আমরা এইচ এর উপর কন্ডিশন ডিরাইভ করতে পারবো যে কখন এটা পজিটিভ হবে কখন এটা নেগেটিভ হবে। ওকে, দেখেন এইগুলো তো স্কোয়ার, আলফা 1 স্কোয়ার, আলফা 2 স্কোয়ার, আলফা n স্কোয়ার, এই সংখ্যাগুলো তো সব পজিটিভ। এটা তো বুঝেন রাইট, স্কোয়ার নাম্বার তো সব পজিটিভই হবে। আচ্ছা, যদি সবগুলো ল্যামডা 1 ল্যামডা আই গ্রেটার অর ইকুয়াল 0 হয়, অর্থাৎ প্রত্যেকটা আইজেন ভ্যালু যদি 0 হয় বা 0 চেয়ে বড় হয়, তাইলে এটা কি হবে? পজিটিভ নন নেগেটিভ নাম্বার হবে। তাহলে পুরা যোগফলটা গ্রেটার অর ইকুয়াল 0 হবে না? রাইট। আচ্ছা, তাইলে আমরা এটা বলতে পারি যে যদি এইচ এর সবগুলো আইজেন ভ্যালু গ্রেটার অর ইকুয়াল 0 হয়, তাহলে এইচ ট্রান্সপোজ ক্যাপিটাল এইচ টাইমস এইচ, এই যে এই টার্মটা, এই গুণফলটা সবসময় নন নেগেটিভ হবে। সিমিলারলি কি এইটা বলা সম্ভব যে সবগুলো আইজেন ভ্যালু যদি লেস অর ইকুয়াল 0 হয়, তাহলে এই গুণফলটা সবসময় লেস অর ইকুয়াল 0 হবে? বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, এইটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন হয়েছে, নেসেসারি হয় নাই। মানে এইটা যেটা হয়েছে সেটা হইলো যে সবগুলো আইজেন ভ্যালু গ্রেটার ইকুয়াল 0 হইলে এটা গ্রেটার ইকুয়াল 0 হবে, কিন্তু অপোজিটটা তো প্রমাণ করি না এখনো, যে এইটা গ্রেটার ইকুয়াল 0 হইতে হইলে যে সবসময় সবগুলো আইজেন ভ্যালু গ্রেটার ইকুয়াল 0ই হইতে হবে। আচ্ছা, ওইটাও ট্রু। দেখেন, ধরলাম আমার কোনো একটা আইজেন ভ্যালু নেগেটিভ, ধরলাম ল্যামডা 1 নেগেটিভ আর বাকি সব পজিটিভ, কথার কথা, ঠিক আছে? তাইলে আমি একটা দাবি করতেছি যে আচ্ছা, আমার এই টার্মটাকে পজিটিভ হইতে হবে কি? ফর অল এইচ পজিটিভ বলছিলাম না, যে কোনো এইচের জন্য পজিটিভ হইতে হবে। আচ্ছা, যদি ল্যামডা 1 নেগেটিভ হয়, তাহলে আমি এমনভাবে এইচ চুজ করতে পারবো যাতে এই প্রোডাক্টটা নেগেটিভ হয়ে যায়। আপনি কি আমাকে এমন একটা এইচ বলতে পারবেন? প্রশ্নটা কি বুঝছেন? যে আমার কাছে আমি এমন একটা হেসিয়ান পাইছি যে হেসিয়ানের ধরেন ফার্স্ট আইজেন ভ্যালুটা নেগেটিভ আর বাকি সব পজিটিভ। তারপর আমি দাবি করতেছি যে আমি এমন একটা এইচ ভেক্টর, মানে এমন একটা পার্টারবেশন ভেক্টর সিলেক্ট করতে পারবো যাতে এই যোগফলটা নেগেটিভ হয়ে যায়। সেটা কি হবে? পার্টারবেশন ডাইরেকশনটা কোন দিকে হবে বা কেমনে বানাবো এই পার্টারবেশনটা? আচ্ছা, দেখেন, পার্টারবেশনটাকে তো এমনি লিখছিলাম, ঠিক আছে? আমি যদি ভিজুয়ালাইজ করি বলতে এটা কি বোঝায়? ধরেন আমি 2 ডাইমেনশনে ভিজুয়ালাইজ করি, ধরলাম 2 ডাইমেনশনে এইটা হইল আমার E1 আর এটা হইল E2, অর্থোগোনালি আঁকছি যেহেতু বললাম যে এইচের আইজেন ভ্যালুগুলো অর্থোগোনাল হবে। তো এই এক্সপেনশনটা বেসিক্যালি বলে যে আমি যে পার্টারবেশন অ্যাড করতেছি E1 বরাবর কতটুক যাচ্ছে আর E2 বরাবর কতটুক যাচ্ছে, ঠিক আছে? ধরেন আমি পার্ট আপ করার জন্য এই ডাইরেকশন থেকে ধরলাম এইদিকে গেলাম, তাইলে এই ভেক্টরটাকে আমি এই দুইটা কম্পোনেন্টে ভাঙাইতে পারবো না, ঠিক আছে? আমি হয়তো এইটাকে ভাঙাইলে, আচ্ছা আমি এমনভাবে আঁকছি, ধরলাম এটা ডাইরেকশন হইলো এইদিকে, তাহলে আমি হয়তো এটাকে ভাঙাইতে পারবো এমনে, এই দুইটা ডাইরেকশনে ভাঙাইতে পারবো না। তার মানে ইন সাম সেন্স আমি E1 এর দিকে একটু গেছি আর E2 এর দিকে নেগেটিভ একটু গেছি, অর্থাৎ আমি যেই ডাইরেকশনেই নাড়াচাড়া করি না কেন, যেই ডাইরেকশনে আগাই না কেন, ওই ডাইরেকশনটাকে আমি আইজেন ভেক্টরের ডাইরেকশনগুলোতে ভাগ করে ফেলতে পারবো, ঠিক আছে? এবং এই এক্সপেনশনটা আপনাকে এইটাই বলে যে কোন আইজেন ভেক্টর বরাবর কতটুক গেলাম। ওকে, আচ্ছা, এখন বলেন, আচ্ছা আমি বলি, ঠিক আছে? যদি আমি এমন একটা এইচ নেই যে এইচ সমান সমান
আলফা 1 E1 আর বাকি সব 0, খালি E1 বরাবর আগাইছি আর বাকিগুলো বরাবর আগাইনি, ঠিক আছে। আলফা 2 0, আলফা 3 0, বাকি সব 0, খালি আলফা 1 আছে। তাইলে এই এক্সপেনশনে খালি ফার্স্ট টার্মটা থাকবে না? আচ্ছা, ফার্স্ট টার্মটা থাকবে ল্যামডা 1 আলফা 1 স্কয়ার। যদি ল্যামডা 1 নেগেটিভ হয় এই টার্মটা নেগেটিভ হয়ে যাবে না? তাইলে আমি এমন একটা এইচ বানাইতে পারলাম যে এইচের জন্য এই টার্মটা নেগেটিভ আসে। অর্থাৎ আমি হয়তো যেটা বোঝাতে চাচ্ছি যে এইচের যদি ইভেন একটা আইজেন ভ্যালু নেগেটিভ হয়, আমি এমন একটা ডাইরেকশানে আগাইতে পারবো যেই ডাইরেকশানে এই টার্মটা নেগেটিভ হয়ে যাবে। তো এই টার্ম, কিন্তু এটা যদি লোকাল মিনিমাম হইতে হয় তাহলে এই টার্মটা তো কখনোই নেগেটিভ হইতে পারবে না। ফর অল পসিবল এইচ আমাকে এটাকে পজিটিভ হইতে হবে। তাহলে এটা কি বুঝতেছেন যে তাইলে এইচ এক্স নটকে যদি লোকাল মিনিমাম হইতে হয় তাইলে এইচের কোনো নেগেটিভ আইজেন ভ্যালু থাকা যাবে না, এটাই কন্ডিশন, ঠিক আছে। ইফ এইচ ইজ এ মানে সরি ইফ এক্স নট ইজ এ লোকাল মিনিমাম, তাইলে ওই পয়েন্টে হেসিয়ানের যে ভ্যালুটা, অর্থাৎ এইচ অফ এক্স নট, মানে ওই পয়েন্টে হেসিয়ানের ভ্যালুটা বাইর করতে হবে। যেটা বললাম যে আমাদের হেসিয়ান তো একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের তো এক এক পয়েন্টে এক এক রকম ভ্যালু। তো আমি যে পয়েন্টে টেস্ট করতে চাইতেছি ওই পয়েন্টে ভ্যালু বাইর করতে হবে। ওই পয়েন্টে ওই হেসিয়ানের সবগুলো আইজেন ভ্যালু 0 বা 0 চেয়ে বড় হইতে হবে। এখন এখানে একটা কন্ডিশন আছে যে যদি স্ট্রিক্টলি লোকাল মিনিমাম হইতে হয় তাইলে এখানে 0 হওয়া যাবে না। স্ট্রিক্ট লোকাল মিনিমাম মানে আপনি যেই ডাইরেকশানে আগান ভ্যালু বাড়বে, ঠিক আছে। এখন যদি 0 থাকে তার মানে কিছু ডাইরেকশানে আগাইলে ভ্যালু সমান থেকে যাবে। তো ওই ডাইরেকশানগুলো ইনকনক্লুসিভ ইন সাম সেন্স, যে আমরা জানি না ওই ডাইরেকশানে কি ভ্যালু আদৌ বাড়বে নাকি বাড়বে না, আমাদের হয়তো আরও পরে টেস্ট করতে হবে। ওকে, তো হ্যাঁ, তো সিমিলারলি বলেন তো যে তাহলে লোকাল ম্যাক্সিমামের জন্য এইচের কন্ডিশনটা কি হবে? সবগুলো আইজেন ভ্যালু আইদার নেগেটিভ হইতে হবে আর 0 হইতে হবে। আইক্স এইচ অফ এক্স নট, বলেন প্রশ্ন বলেন। না, ধরেন আইজেন ভ্যালু যদি রিয়েল না হইতো তাহলে তো পজিটিভ নেগেটিভের কথা বলতেই পারতাম না, কারণ কমপ্লেক্স নাম্বারে তো আসলে পজিটিভ নেগেটিভের কনসেপ্ট নেই। মানে আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন যে 2 - 3i এটা কি একটা পজিটিভ কমপ্লেক্স নাম্বার নাকি নেগেটিভ কমপ্লেক্স নাম্বার? বলা সম্ভব না, ঠিক আছে। তো আমাকে পজিটিভ নেগেটিভের কথা বলতে হলে আগে অবশ্যই এটা এস্টাবলিশ করতে হবে যে আমি রিয়েল নাম্বার নিয়ে কথা বলতেছি, ওই কারণে রিয়েল নাম্বার কথা বললাম। আপনি কি বুঝতে পারছেন? আপনার প্রশ্নের কি উত্তর পাইছেন নাকি পান নাই? না না না, রিয়েল পজিটিভ বলি নাই, তখন জাস্ট রিয়েল বলছি। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, তো আমাদের মাল্টিভ্যারিয়েট অপটিমাইজেশন কন্ডিশন হ্যাঁ ডিরাইভ করে ফেলছে। ঠিক আছে, এক্স নট লোকাল মিনিমাম হবে যদি এক্স নট পয়েন্টে, আচ্ছা এখানে কিছু, এখন আমাকে কিছু শব্দ কচলাইতে হবে আর কি। আচ্ছা, শব্দ কচলাইতে হবে বলতে যেটা বুঝাচ্ছি, যদি ইফ আইক্স এইচ অ্যাট এক্স নট স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, একদম পজিটিভ নাম্বার আসবে, কোনো 0 আইজেন ভ্যালু নাই, তাহলে আমরা একেবারে ডাইরেক্টলি বলতে পারবো যে লোকাল মিনিমাম শেষ। সিমিলারলি যদি
সব আইজেন ভ্যালু স্ট্রিক্টলি লেস দেন 0 হয়, তাইলেও বলে দিতে পারবো যে লোকাল ম্যাক্সিমাম, একেবারে ফার্স্ট ডেরিভেটিভের কন্ডিশনের মতোই। যদি গ্রেটার অর ইকুয়াল 0 হয়, অর্থাৎ কিছু আইজেন ভ্যালু পজিটিভ আবার কিছু আইজেন ভ্যালু 0 আছে, তাইলে শিওরলি বলতে পারবো না যে ওইটা মিনিমাম হবে। আচ্ছা, কিছু আইজেন ভ্যালু পজিটিভ আর কিছু 0, এটার মানে কি? এটার মানে হলো যে আইজেন ভ্যালুগুলো পজিটিভ ওই আইজেন যেই আইজেন ভ্যালুগুলো পজিটিভ ওই আইজেন ভেক্টরের ডাইরেকশনে আগাইলে ভ্যালু বাড়ে, কিন্তু যেগুলো 0 ওই ডাইরেকশনে বরাবর আগাইলে ভ্যালু বাড়ে নাকি কমে বলতে পারতেছি না, ঠিক আছে? তাইলে ওই ডাইরেকশনগুলো বরাবর ইনকনক্লুসিভ। তো ওই ডাইরেকশনে টেস্ট করার জন্য আমাদের হয়তো আরও ফার্দার ডেরিভেটিভ দেখা লাগবে। তো আমরা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে আর কি আপনাদের যে আরও হায়ার অর্ডার টেস্ট যেগুলো ওগুলো দেখাবো না, আমরা আমাদের হিসাব পর্যন্তই থাকবো, ঠিক আছে? তো ইন সাম সেন্স এইটা হইল, এই দুইটা কন্ডিশন হইল কনক্লুসিভ কন্ডিশন, যে যদি স্ট্রিক্টলি পজিটিভ হয় অথবা সব স্ট্রিক্টলি নেগেটিভ হয়, তাহলে আমরা শিওর যে এটা লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম। যদি গ্রেটার অর ইকুয়াল 0 হয়, মানে যদি কোনো 0 এলিমেন্ট চলে আসে, অথবা যদি লেস অর ইকুয়াল 0 হয়, মানে আইজেন ভ্যালু লিস্টে যদি কোনো 0 এলিমেন্ট চলে আসে, তাইলে আমরা একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এটা লোকাল মিনিমাম হবে নাকি লোকাল ম্যাক্সিমাম হবে। এটা আরও হায়ার অর্ডার টেস্ট করে শিওর হইতে হবে। আমাদের কোর্সের জন্য যদি আপনাদের কোনো প্রবলেমে এরকম আসে, তাহলে আপনি বলে দিতে পারেন যে ইনকনক্লুসিভ, টেস্ট ইজ ইনকনক্লুসিভ, যে এটা এক্স্যাক্টলি লোকাল মিনিমাই হবে নাকি ম্যাক্সিমাম হবে এটা বলতে পারবো না। এখন আরেকটা কেস আছে, আচ্ছা এইটা গেল এই দুইটা কেস। যেমন এমনও চলে আসতে পারে, ধরেন সব আইজেন ভ্যালু 0 চলে আসছে, তাহলে কিছুই বলতে পারবো না, মানে কোনো ডাইরেকশনে কিছু বলতে পারবো না। অ্যাটলিস্ট কিছু আইজেন ভ্যালু পজিটিভ আসলে আমরা বলতে পারবো যে ওই ডাইরেকশনে ইন সাম সেন্স ওই ডাইরেকশনে লোকাল মিনিমাম, অল ডাইরেকশনে লোকাল মিনিমাম না, কিন্তু ওই ডাইরেকশনে লোকাল মিনিমাম। কিন্তু যদি সবই 0 চলে আসে, তাহলে কোনো ডাইরেকশনেই বিহেভিয়ার আমরা বলতে পারবো না। তো এই টেস্টগুলো হইল ইনকনক্লুসিভ। আরেকটা কন্ডিশন অ্যারাইজ করতে পারে, যেটা আপনারা লাস্ট টিউটোরিয়ালও দেখছেন, যে যদি কিছু আইজেন ভ্যালু পজিটিভ কিছু আইজেন ভ্যালু নেগেটিভ চলে আসে, তাহলে কি বলবো বলতে পারবেন? আপনাদের ইনটিউশন কি বলে? তখন ওই পয়েন্টকে কি বলবো? হ্যাঁ, মেট্রিক্সটাকে ইনডেফিনিট বলবো, যে যেসব মেট্রিক্সের কিছু আইজেন ভ্যালু পজিটিভ আর কিছু আইজেন ভ্যালু নেগেটিভ, ওগুলোকে ইনডেফিনিট মেট্রিক্স বলে। আচ্ছা ঠিক আছে, নাম যখন তুললেনি নামগুলো বলে দেই। এই মেট্রিক্সটাকে বলে পজিটিভ ডেফিনিট, সব আইজেন ভ্যালু পজিটিভ, এই কারণে পজিটিভ ডেফিনিট। এই মেট্রিক্সগুলোকে বলে পজিটিভ সেমি ডেফিনিট, যেহেতু 0 আছে এই কারণে সেমি ডেফিনিট। এগুলাকে বলে নেগেটিভ ডেফিনিট, আর এগুলাকে বলে নেগেটিভ সেমি ডেফিনিট। আর আরেকটা যেটা বললাম যে কিছু আইজেন ভ্যালু পজিটিভ কিছু আইজেন ভ্যালু নেগেটিভ, ওগুলোকে বলে ইনডেফিনিট মেট্রিক্স। আচ্ছা, তো মেট্রিক্স যদি ইনডেফিনিট হয়, তাইলে বলেন ওই পয়েন্টটা কি? লোকাল মিনিমাম, ম্যাক্সিমাম, অন্য কিছু কি? হ্যাঁ, ওইটা স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট কি বলছিলাম মনে আছে? স্যাডেল পয়েন্টের কনসেপ্টটা হলো এরকম যে এটা লোকাল মিনিমামও না লোকাল ম্যাক্সিমামও না, মানে একদিকে ভ্যালু বাড়ে একদিকে ভ্যালু কমে। তো ওই পয়েন্টটাও কাইন্ড অফ যদি ইনডেফিনিট ম্যাট্রিক্স হয়, ধরেন আমার λ1 পজিটিভ আর λ2 নেগেটিভ, এটার মানে কি? এটার মানে হলো ধরেন H যদি আমি α1 E1 নেই, তাহলে কি হবে? যদি ফার্স্ট আইজেন ভেক্টর বরাবর যদি আগাই বা পিছাই, তাহলে কি হবে? এটা যেহেতু পজিটিভ, তাহলে ফার্স্ট আইজেন ভেক্টর বরাবর যদি আগাই, তাহলে ফাংশনের ভ্যালু বাড়বে, অথবা যদি পিছাই তাইলেও ফাংশনের ভ্যালু বাড়বে। ঠিক আছে? কেন? ওই যে আমাদের এক্সপ্রেশনটা যেটা ছিল যে আমাদের H ট্রান্সপোজ HH, এটা আসছিল ওই যে α1 স্কোয়ার λ1 প্লাস α2 স্কোয়ার λ2 প্লাস ডট 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 এরকম। তো যদি আমি জাস্ট E1 বরাবর আগাই,
তার মানে বাকি সবগুলো নিয়ে টেনশন, বাকি সব জিরো। যদি ল্যামডা ওয়ান পজিটিভ হয় তাহলে ই ওয়ান আমি সামনে আগাই বা পিছনে যাই এই টার্মটা সবসময় পজিটিভই হবে। ওকে, আবার যদি ল্যামডা টু নেগেটিভ হয় তাহলে যদি ই টু বরাবর আগাই বা পিছাই তাইলে এই টার্মটা কি পাবো? নেগেটিভ পাবো না? বুঝতেছেন আমার কথা নাকি বুঝতেছেন না? আচ্ছা, এইটা আসছে আমাদের এইচ ট্রান্সপোজ ক্যাপিটাল এইচ স্মল এইচ, মানে এই এক্সপ্রেশনটার ভ্যালু আসছে এইটা, ঠিক আছে? আচ্ছা, ধরলাম আমার কাছে দুইটা আইজেন ভ্যালু আছে, ল্যামডা ওয়ান আর ল্যামডা টু। ল্যামডা ওয়ান হলো পজিটিভ, ল্যামডা টু হলো নেগেটিভ। এখন আমি এইচ তো যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, যেটা বললাম যে এইচ আমি সামনে আগাইতে পারি, পিছনে যাইতে পারি, কোনাকুনি যাইতে পারি, যেমনি ইচ্ছা এইচ সিলেক্ট করতে পারি। আচ্ছা, তো এইচ যদি আলফা ওয়ান ই ওয়ান সিলেক্ট করি তাইলে এই জিনিসটার ভ্যালু কি আসবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে ল্যামডা ওয়ান কি বললাম কিছুক্ষণ আগে? আচ্ছা, এইচকে যদি এইটা সিলেক্ট করি, এটার মানে এইটা ধরি, এটার মানে কি? আলফা টু এর ভ্যালু কত? হ্যাঁ, আলফা থ্রি এর ভ্যালু জিরো, বাকি সব আলফাগুলো জিরো। তাইলে আমার এই এক্সপ্রেশনের ভ্যালু কি আসবে? ফার্স্ট টার্ম আসবে, রাইট? ল্যামডা ওয়ান যদি পজিটিভ হয় তাহলে এই টার্মটা কি? পজিটিভ। এটাই যে আমি যদি ই ওয়ান বরাবর আমার পার্টারবেশনটা নেই, আলফা ওয়ান নেগেটিভ নেই বা পজিটিভ নেই, যাই নেই না কেন, আমার এই এক্সপ্রেশনটা সবসময় পজিটিভ আসবে। আচ্ছা, এখন যদি ল্যামডা ওয়ান নেগেটিভ হইতো তাহলে কি হইতো? এক্সপ্রেশনটা কি আসতো? নেগেটিভ আসতো। আলফা ওয়ান যাই নেই নেগেটিভ আসতো, আলফা ওয়ান পজিটিভ নিলেও নেগেটিভ আসতো, আলফা নেগেটিভ নিলেও নেগেটিভ আসতো, কারণ আলফা ওয়ানের উপরে তো স্কোয়ার আছে, এটা তো সাইন আর ম্যাটার করে না। বুঝতে পারতেছেন? তো ইন সাম সেন্স আপনার আইজেন ভ্যালুগুলাই আপনাকে এই ইনফরমেশন দেয় যে কোন ডাইরেকশনে আগালে ফাংশনের চেঞ্জ কীরকম হবে। ওকে, ই ওয়ান বরাবর আগালে ফাংশন কি বাড়বে না কমবে, ই টু বরাবর আগালে ফাংশন কি বাড়বে না কমবে, ই থ্রি বরাবর আগালে ফাংশন কি বাড়বে না কমবে। ঠিক আছে, এখন এমনও কম্বিনেশন আছে যে ধরেন ই ওয়ান আর ই টুর মিক্স, আমি ধরেন কোনাকুনি আগাইলাম, যে ই ওয়ান আর ই টু যেই ডাইরেকশন হয় ওই দুইটা কোনাকুনি আগাইলাম, তো কোনাকুনি আগাইলে কি ফাংশনের ভ্যালু বাড়বে নাকি কমবে এটা হয়তো আমরা শিওরলি বলতে পারবো না, তখন হয়তো আমার আলফা ওয়ান আলফা টু এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা যদি জাস্ট পিওরলি আইজেন ভেক্টরগুলো বরাবর থাকি তাইলে আমরা এই ল্যামডা ওয়ানের সাইন দেখে বলে দিতে পারবো যে ফাংশনের ভ্যালু বাড়বে না কমবে। ওকে, তো যদি ইনডেফিনিট ম্যাট্রিক্স হয়, অর্থাৎ যদি হেসিয়ানের মধ্যে পজিটিভ আইজেন ভ্যালু থাকে নেগেটিভ আইজেন ভ্যালু থাকে, তাইলে কিছু কিছু ডাইরেকশনে গেলে ফাংশনের ভ্যালু বাড়বে, আবার কিছু কিছু ডাইরেকশনে গেলে ফাংশনের ভ্যালু কমবে। তো এই ধরনের পয়েন্টকেই তো আমরা স্যাডেল পয়েন্ট বলি, রাইট? তো হেসিয়ান যদি ইনডেফিনিট হয় তাইলে ওই পয়েন্টটা একটা স্যাডেল পয়েন্ট। এইটাই ইন সাম সেন্স ইনডেফিনিট ম্যাট্রিক্সও একটা কনক্লুসিভ রেজাল্ট দেয় আপনাদের। ঠিক আছে, এইটাও কনক্লুসিভ, কারণ আপনি বলে দিতে পারবেন যে এইটা লোকাল মিনিমামও না ম্যাক্সিমামও না। এই কেসগুলো হয়তো ইনকনক্লুসিভ। ওকে, আচ্ছা, হ্যাঁ বলেন। আমরা কিন্তু ফাংশন দেখে ফাংশন থেকে হচ্ছে মানে লাইক ম্যাট্রিক্সে কনভার্ট করে হচ্ছে আইডেন্টিটি লিখতে পারি। এন্ড স্যার পরের হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল, আর দুটো কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা স্যার এই হচ্ছে ফার্স্ট থেকে স্যার হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশনে কাজ করতেছি। ডিসকন্টিনিউয়াস ফাংশনে কি কাজ করতেছি নাকি কন্টিনিউয়াস ফাংশনে কাজ করতেছি? সরি, কন্টিনিউয়াস ফাংশন। তাহলে লাইক কন্টিনিউয়াস হচ্ছে ফাংশনের ক্ষেত্রে মানে কি লাইক স্যার কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে লাইক মানে এরকম যে স্যার আমাদের হচ্ছে লাইক অলওয়েজ হচ্ছে এরকম লাইক ইনডিফিনিট হচ্ছে আইডেন্টি ভেক্টর আসতে পারে সবসময় ক্যাটাগরাইজ করতে পারি কিনা? সবসময় তো আসবে না। ধরেন আচ্ছা, এখানে কিছু ক্যাচ আছে,
ক্যাচ হইল আমরা আমাদের ফাংশনটাকে বলতেছি স্মুথ। আচ্ছা, স্মুথ ইজ এ ভেরি ব্রড টার্ম, মানে মানুষজন সাধারণত স্মুথ শব্দটা ব্যবহার করে যখন পিওরলি যখন মানে প্রেসাইসলি বলতে চায় না আর কি। আচ্ছা, স্মুথ বলতে আমরা যেটা বুঝাইতেছি, এই ক্যাপিটাল এইচটা কি ম্যাট্রিক্স ছিল মনে আছে? হেসিয়ান ম্যাট্রিক্সের মধ্যে কি ছিল? সব পার্শিয়াল সেকেন্ড ডেরিভেটিভ ছিল না? ওকে, তো আপনি যদি এই ক্যারেক্টারাইজেশন করতে চান, ফার্স্ট কন্ডিশন হলো এইচ বানাইতে পারতে হবে। এইচ বানাইতে পারতে হবে মানে আপনার সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করা লাগবে। যেই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ নাই, এক্সিস্টই করে না, সেই ফাংশনের জন্য তো হেসিয়ান লিখতেই পারবেন না। লিখতে না পারলে তো এই কন্ডিশন চেকিং করতে পারবেন না। মানে এই কন্ডিশন চেকিং করার জন্য আপনার ফার্স্টে চেক করতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভ লেখা যায় নাকি আর সেকেন্ড ডেরিভেটিভ লেখা যায় নাকি। ওয়েল, ফার্স্ট ডেরিভেটিভ যদি লিখতে না পারেন তাহলে সেকেন্ড ডেরিভেটিভ ডেফিনেটলি লিখতে পারবেন না। আর এমন ফাংশনও থাকতে পারে যে ফার্স্ট ডেরিভেটিভ লিখতে পারবেন কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ লিখতে পারবেন না। ওকে, তো আমাদের ফার্স্ট যে চেকিংটা করা লাগবে যে ডেরিভেটিভ লেখা যায় নাকি, এরকম ফাংশন। যদি ডেরিভেটিভ লেখা না যায় তাহলে এই টেস্টিংগুলো আমরা করতে পারবো না। তখন আমাদের হয়তো অন্য কোনো কমপ্লিকেটেড টেস্টিং মেকানিজমে যাইতে হবে, অথবা কোনো টেস্টিং মেকানিজম এক্সিস্ট করে না কিনা তাও আমি জানি না, ঠিক আছে, কিন্তু এইগুলো করতে পারবো না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন কি ছিল? ফাংশন দেখে বলা সম্ভব নাকি? হ্যাঁ, দেখে বলা সম্ভব। যদি আপনি ফাংশনের গ্রাফটা দেখতে পারেন, গ্রাফ দেখে তো সাথে সাথে বলে দিতে পারবেন ওই যে ওই পয়েন্টের লোকাল ম্যাক্সিমাম, সরি গ্লোবাল ম্যাক্সিমাম বা গ্লোবাল মিনিমাম। ফাংশনের গ্রাফ দেখে? আচ্ছা, প্রথমত আপনি যদি ফাংশনে গ্রাফ প্লট করতে চান তাইলে খালি দুইটা কেসে প্লট করা সম্ভব। ফাংশনটা যদি সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হয় অথবা টু ভ্যারিয়েবল ফাংশন হয়। এর চেয়ে বেশি ভ্যারিয়েবলের জন্য আসলে আমরা ফাংশনে গ্রাফ প্লট করতে পারি না, কারণ আমরা উই লিভ ইন এ 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড। তো গ্রাফ প্লট করার জন্য গ্রাফের জন্য একটা ডাইমেনশন ছেড়ে দিতে হবে, আর বাকি দুইটা ডাইমেনশন বাকি থাকে আর কি। তো আমরা সর্বোচ্চ 2 ভ্যারিয়েবল ফাংশনে গ্রাফ আঁকতে পারবো। আচ্ছা, ফাংশনের গ্রাফ দেখে হয়তো আমি গ্লোবাল ম্যাক্সিমাম বা গ্লোবাল মিনিমাম বের করে ফেলতে পারবো, কিন্তু এই ম্যাট্রিক্সটা লিখতে পারবো না। ম্যাট্রিক্সটা লেখার জন্য আমার ফাংশনের ফর্মটা জানা দরকার। তবে ফাংশনে যদি গ্রাফটা দেখতে পারি তাহলে হয়তো আমার এই ম্যাট্রিক্সটা লেখার দরকার নাই। এই ম্যাট্রিক্সটা লেখার উদ্দেশ্য কি? যাতে আমি গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম ক্যারেক্টারাইজ করতে পারি। তো আমি যদি দেখেই বলে দিতে পারি এই যে গ্লোবাল ম্যাক্সিমাম, ওই যে গ্লোবাল মিনিমাম, তাহলে আর ফাংশন এই ম্যাট্রিক্সটা লিখে লাভ কি? ওকে, হ্যাঁ। তো এই অ্যানালাইটিক্যাল প্রসিজিওরগুলো আমাদের দরকার কেন? কারণ যেটা বললাম যে সবসময় তো ফাংশনের গ্রাফ আঁকতে পারবো না, 2 ডাইমেনশনের উপরে গেলেই তো আর আঁকতে পারবো না। তখন বুঝবো কেমনে যে মিনিমাতে আছে নাকি ম্যাক্সিমাতে আছে? তখন আমাদের এই অ্যানালাইটিক্যাল টেস্টগুলো করা লাগবে। ওকে, বাইরে ভাই। ওকে, অনেক যুদ্ধ করলাম। আচ্ছা, আর এখানে একটা স্পেসিফিক নাম আছে, ধরেন এই দুইটা কেসের জন্য যেই ফাংশনের, আচ্ছা এইটা তো বললাম যে অ্যাট দ্য পয়েন্ট এক্স নট স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হইতে হবে, অ্যাট দ্য পয়েন্ট এক্স নট স্ট্রিক্টলি লেস দেন 0 হইতে হবে। আচ্ছা, এটা একটা স্পেশাল কেস আছে। যদি আমার ফাংশনের হেসিয়ানটা এমন হয় যে হেসিয়ানটা সব পয়েন্টেই গ্রেটার দেন 0, অর্থাৎ সাপোজ আই হ্যাভ এ ফাংশন এফ, এটা প্রমাণ বলবো না, এটা আপনাদের জানায় রাখি আর কি। আই হ্যাভ এ ফাংশন এফ সাচ দ্যাট, এই মানে মাল্টি ভ্যারিয়েবল ফাংশন আর কি, এফ এক্স বার, সাচ দ্যাট এই ফাংশনের যে হেসিয়ান, এই হেসিয়ানের যে আইজেন ভ্যালুগুলা এইটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 ফর অল এক্স নট, সব পয়েন্টে এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। এরকম ফাংশন যদি পাওয়া যায়, এই ফাংশনগুলো একটা নাম আছে, স্পেশাল নাম আছে, এগুলোকে কনভেক্স ফাংশন বলে।
আচ্ছা আপনাদের একটু ভিজুয়ালাইজ করি যে সেকেন্ড ডেরিভেটিভ জিরো মানে কি, বা সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো মানে কি, সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য ভিজুয়ালাইজ করাই। ধরেন সেকেন্ড ডেরিভেটিভ একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ জিরো, সব জায়গায় জিরো, এই ফাংশনটা দেখতে কিরকম বলতে পারবেন? রাইট, এটা একটা স্ট্রেট লাইন। এটা কি বুঝেন? এমন একটা, আচ্ছা আমাকে এমন একটা ফাংশন বলেন যে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ সব জায়গায় জিরো, নট অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট, অ্যাট অল পয়েন্টস জিরো। আচ্ছা এটা বের করা যায় খুব ইজিলি। এটা ধরেন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা লাগবে আর কি। আপনার df বাই dx ইকুয়ালস টু জিরো, তাইলে df ইকুয়ালস টু জিরো, তাইলে af ইকুয়ালস টু c। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোর্স থেকে হয়তো মনে আছে এই ম্যানিপুলেশনগুলো, মানে একটা কনস্ট্যান্ট ফাংশন। আচ্ছা ধরেন আমাদের একটা ফাংশনের ডেরিভেটিভ হইল অ্যাট এ সার্টিন পয়েন্ট, ওই ফাংশনের ট্যানজেন্ট লাইনের ইনফরমেশন দেয়। তো এমন একটা ফাংশন যেটা ট্যানজেন্ট লাইনটা সব পয়েন্টেই জিরো, সরি ট্যানজেন্ট পয়েন্ট কি বলতেছি, ট্যানজেন্ট লাইনের স্লোপ সব পয়েন্টেই জিরো, ওই ফাংশনটা দেখতে কেমন হবে? স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন কিরকম স্ট্রেট লাইন হবে? হ্যাঁ আপনি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা মনে আছে আপনার? মনে নেই। আচ্ছা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা লাগবে না, নর্মাল ইন্টিগ্রেশন তো করতে পারেন, রাইট? আচ্ছা তো ডিএফ এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? ধরেন এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? প্লাস সি। হ্যাঁ 1 dx, এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? x প্লাস সি। ইয়েস, তাহলে ডিএফ এর ইন্টিগ্রেশন করলে কি পাবো? dx এর ইন্টিগ্রেশন করলে যদি x প্লাস সি আসে, ডিএফ এর ইন্টিগ্রেশন করলে f প্লাস সি আসার কথা না? বুঝতেছেন? কনস্ট্যান্ট না, ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতেছি। অর্থাৎ এই ইকুয়েশন যদি ট্রু হয়, দিস ইকুয়েশন will be true if and only if f of x equals to c হয় for some constant c। ঠিক আছে, এটা গ্রাফ দেখতে কেমন? এটা গ্রাফ দেখতে হইলো এরকম। ওকে, আপনার মানে স্ট্রেট লাইন আপনি বলছেন, ঠিক আছে, স্ট্রেট লাইন যদি এরকম হইতো, এটা ট্যানজেন্টের স্লোপ তো জিরো না, তো এইটা তো স্যাটিসফাইড হইতো না। ওকে আচ্ছা এখন এমন একটা ফাংশন বলতে পারবেন যেটা সেকেন্ড ডেরিভেটিভ জিরো? একটা any variable but like no power নাই, just like it's আচ্ছা ওকে, এটা বলছেন যে f of x equals to x, yes that is a valid solution, এটার সেকেন্ড ডেরিভেটিভ জিরো। আরো কিছু এক্সাম্পল বলতে পারবেন? আচ্ছা
হ্যাঁ, মানে আমি জানতে চাচ্ছি যে আরও কোনো ফাংশন সম্ভব নাকি? আচ্ছা, ওয়েল মানে আসলে এই ধরনের ফাংশনই সম্ভব। দেখেন, এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 মানে কি? আমরা এফ সেকেন্ড ডেরিভেটিভ কি ফার্স্ট ডেরিভেটিভের ডেরিভেটিভ না? তো ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে ফাংশনটা কি? কনস্ট্যান্ট ফাংশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেকেন্ড ডেরিভেটিভ 0 মানে কি? ফার্স্ট ডেরিভেটিভ একটা কনস্ট্যান্ট ফাংশন। ফার্স্ট ডেরিভেটিভ 0 মানে ফাংশনটা কনস্ট্যান্ট, সেকেন্ড ডেরিভেটিভ 0 মানে ফাংশনের ডেরিভেটিভটা কনস্ট্যান্ট। ফাংশনের ডেরিভেটিভ কনস্ট্যান্ট মানে ফাংশনটা হইল cx প্লাস ডি এই ফরম্যাটের। ওকে, আচ্ছা, অনেক যুদ্ধ করলাম, কিন্তু এই যুদ্ধের উদ্দেশ্য যেটা ছিল আপনাদের এটা বলা যে সেকেন্ড ডেরিভেটিভ 0 এটার মানে হইলো ফাংশনটা একটা স্ট্রেট লাইন, ফাংশন কার্ভেচার নাই ফাংশনের মধ্যে। ওকে, সব একমাত্র স্ট্রেট লাইন ফাংশন যেগুলো সেগুলোরই ডেরিভেটিভ 0 হয়, সরি মানে সেকেন্ড ডেরিভেটিভ 0 হয়। ওকে, এটার মানে হলো ফাংশনটা কার্ভ করে না, বাঁকায় না। যদি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয় এটার মানে হলো পজিটিভ ডাইরেকশনে কার্ভ করে, অর্থাৎ ধরেন ফাংশনটা হয়তো এই রকম, ঠিক আছে, এক ডাইরেকশনে কার্ভ করে। যদি নেগেটিভ হয় তাইলে অপোজিট ডাইরেকশনে কার্ভ করবে। তো সেকেন্ড ডেরিভেটিভে আপনার কার্ভেচার ইনফরমেশন থাকে, এখানে হইল সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আর এই জায়গায় হইল সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, ঠিক আছে। তো সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে কার্ভেচার ইনফরমেশন থাকে, যেটা কতটুকু কার্ভ করে। যদি সেকেন্ড ডেরিভেটিভ কনস্ট্যান্ট না হয়, মানে ধরেন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি ফ্লাকচুয়েট করে, এটার মানে হলো যে ফাংশনে কার্ভেচার ফ্লাকচুয়েট করতেছে। যেমন ধরেন আমি যদি এরকম একটা ফাংশন রাখতাম, এটা হলো এই রিজনে উপরের দিকে কার্ভ করতেছে, এই রিজনে নিচের দিকে কার্ভ করতেছে, তো এটার ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভটা ফিক্স না, সেকেন্ড ডেরিভেটিভটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এমন একটা ফাংশন যেটার সেকেন্ড ডেরিভেটিভ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, অলওয়েজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, এই ধরনের ফাংশন দেখতে কিরকম বলতে পারবেন? মানে সেকেন্ড ডেরিভেটিভ ফিক্সড সেটা বলতেছি না, সেকেন্ড ডেরিভেটিভ বাড়তে পারে, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা 0-র চেয়ে বড় হবে এবং সবসময়, হ্যাঁ সবসময় 0-র চেয়ে বড় হবে। এই ধরনের ফাংশন কেমন? আচ্ছা, এই ধরনের ফাংশন দেখতে হইলে এরকম এক্সপোনেনশিয়াল না, মানে দেখতে বোলের মতো, ঠিক আছে, এবং ফাংশনে কোনো উইগল নাই। যদি উইগল থাকলে এটা সবসময় স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে না। বলতে পারেন কোয়াড্রেটিক ফাংশন ইজ এ স্পেশাল কেস অফ দিস, বাট শুধু কোয়াড্রেটিক যে এটা তা না। ধরেন x টু দি পাওয়ার 4ও এরকম বিহেভিয়ার আছে, ঠিক আছে। তো এমন ফাংশন যেটা সেকেন্ড ডেরিভেটিভ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, এই ফাংশনটা বোলের মতো। আর যদি স্ট্রিক্টলি লেস দেন 0 হয় তাহলে এটা হইল অপোজিট। ওকে, এখন বোলটা আর কি, এখন ফাংশনটা এমনও হইতে পারে কিছু দূর ফ্ল্যাট থাকলো তারপর এরকম বাড়লো, সেটাও হইতে পারে। অথবা এরকমও হইতে পারে যে এরকমও হইতে পারে। এইসব ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, মানে ইন সাম সেন্স এইটা বলে যে ফাংশন একবার উপরে উঠলে আর নিচে নামবে না। উপরে উঠাইতে পারবেন, কনস্ট্যান্টও রাখতে পারবেন, কিন্তু নিচে নামাইতে পারবেন না, ঠিক আছে। তো এই ফাংশনগুলার কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা, এই ফাংশনগুলো একটা স্পেশাল নাম আছে, এগুলোকে কনভেক্স ফাংশন বলে, মানে যেসব খালি উপরের দিকেই উঠতে থাকে, নিচে নামে না। মানে নিচে নামে না বলতে একবার উপরে উঠলে আর নিচে নামে না, ঠিক আছে। আপনারা কি এইটা বুঝেন যে কোনো ফাংশনে যদি মাল্টিপল লোকাল মিনিমাম থাকতে হয় তাইলে ফাংশনকে উপরে উঠে আবার নিচে নামতে হবে, ঠিক আছে। কারণ ধরেন এইটা একটা লোকাল মিনিমাম, এইটা একটা লোকাল মিনিমাম, তো এই মিনিমাম থেকে এই মিনিমাম যাইতে কী হইতে হবে? এদিক থেকে উপরে উঠে আবার এইদিকে নিচে নামতে হবে। তো যেই ফাংশন একবার উপরে উঠলে আর নিচে নামে না, ওই ফাংশনের গ্লোবাল মিনিমাম কয়টা সম্ভব? একটাই সম্ভব, ঠিক আছে। এই একটাই মিনিমাম সম্ভব, মানে ইন সাম সেন্স আপনার এটা লোকাল মিনিমাম ইজ গ্লোবাল মিনিমাম,
ওকে, তো এইটাই মানে আচ্ছা আমি অনেক অনেক ডাইগ্রেশন করে অনেক দূর চলে আসছি। আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হলো, যদি আপনি এমন একটা ফাংশন পান যেটার হেসিয়ানটা সবসময় পজিটিভ, এখন এটা প্রুফ বলতেছি না, আমি তো সেকেন্ড ডেরিভেটিভ সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য প্রুফ করলাম, প্রুফও করি নেই ইন সাম সেন্স, হয়তো আপনাদের বলছি এটা মাল্টি ভ্যারিয়েবল কন্ডিশন, যে আপনার এই যে কনভেক্স ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভের যেই কন্ডিশনটা বললাম যে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হইতে হবে, এটা মাল্টি ভ্যারিয়েবল ভার্সন হইল হেসিয়ানের আইজেন ভ্যালুগুলো যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয় ফর অল এক্স, সব পয়েন্টে যদি হেসিয়ানের আইজেন ভ্যালু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয় তাহলে ওটারে কনভেক্স ফাংশন বলে, যদি স্ট্রিক্টলি লেস দেন 0 হয় তাহলে কনকেভ ফাংশন বলে। মনে রাখবেন কেমনে? কেভ কথাটা দেখে, কেভ মানে হলো গুহা, গুহার দরজার মতো, ওকে, মানে নিচের দিকে কার্ভ করে, আর কনভেক্স ফাংশন হলো উপরের দিকে কার্ভ করে। তো যদি কনভেক্স ফাংশন হয় তাহলে এইটার একটাই লোকাল মিনিমাম থাকবে। আচ্ছা, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হইলে ফ্ল্যাটও হইতে পারবে না, ঠিক আছে, হয়তো এইটা দিলে ওই যে ওই ফ্ল্যাট পোর্শনগুলো চলে আসতো, কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 দিলে ফ্ল্যাট পোর্শনগুলো আসবে না, এই একটা এরকম বাটির মতো হবে। তো এরকম ফাংশনের একটাই মিনিমা হয়, ওইটাই লোকাল মিনিমা এবং ওইটাই গ্লোবাল মিনিমাম, শেষ, ঠিক আছে। তো ইন সাম সেন্স কনভেক্স ফাংশন ইজ এ ভেরি ওয়েল বিহেভ ফাংশন, এটার একটাই মিনিমাম সম্ভব, ওই মিনিমামটাই লোকাল মিনিমাম, ওই মিনিমামটাই গ্লোবাল মিনিমাম, ওকে। তো যদি এমন ফাংশন হয় তাহলে আপনি ওই ফাংশনের লোকাল মিনিমাম দেখেই গ্লোবাল মিনিমাম বাইর করে ফেলতে পারবেন। তবে মোস্ট ফাংশনস ইন রিয়েল লাইফ এবং প্র্যাকটিক্যাল ফাংশনস যেটা আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগে সেসব কনভেক্স না, ওকে। এত ওয়েল বিহেভ ফাংশন আমরা রিয়েল লাইফে পাই না। ধরেন যেমন এক্সাম্পল নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্কের যে নিউরাল নেটওয়ার্ক ইজ বেসিক্যালি এ ভেরি, একটা নিউরাল নেটওয়ার্ক হইলো একটা মাল্টিভ্যারিয়েবল ফাংশন যেখানে ভ্যারিয়েবলের নাম্বার হইলো কয়েকশো বিলিয়ন, মেবি 100 বিলিয়ন, 1 বিলিয়ন বা 20 বিলিয়ন বা 50 বিলিয়ন ভ্যারিয়েবলের একটা ফাংশন। তো এবং ওই ফাংশনটা একটা নন কনভেক্স ফাংশন, ঠিক আছে। ওই ফাংশনে অনেক মিনিমাম থাকে, অনেক ম্যাক্সিমাম থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে, এবং অনেক কিছু থাকা দরকার, না থাকলে আর কি আমরা আমাদের রিয়েল লাইফ এই যে এত কিছু ইমেজ ক্লাসিফিকেশন বলেন, টেক্সট জেনারেশন বলেন, এত কিছু করতে পারতাম না, কারণ মানে আমাদের ব্রেইন ইজ এ ভেরি নন কনভেক্স হয়তো ফাংশন, ঠিক আছে। আমাদের ব্রেইন আমাদের ওয়ার্ল্ডকে যেভাবে ইন্টারপ্রেট করে খুবই নন কনভেক্স ওয়েতে ইন্টারপ্রেট করে, ওকে। আচ্ছা, হোলি শিট, অনেক, হ্যাঁ বুঝি নাই, সেটা কি? লাইক মানে স্যার ব্রেনের সাথে হচ্ছে যেটা তুলনা করেছে, মানে আমাদের হচ্ছে ব্রেন স্যার কি লাইক কনভেক্সের মতো চিন্তা ভাবনা করে না, তাহলে স্যার আমরা কম্পিউটেশন কি স্যার চিন্তা ভাবনা করে কম্পিউটার। আচ্ছা, এখন কম্পিউটেশন তো আসলে কোনো ফাংশন না, ঠিক আছে। কম্পিউটেশন তো ধরেন অ্যাটলিস্ট আমরা যেভাবে কোড করি সেটা তো ধরেন উই হ্যাভ এ সেট অফ ইনস্ট্রাকশনস এবং আমাদের কম্পিউটার হলো এই সেট অফ ইনস্ট্রাকশনস ফলো করে, ওটা কোনো ফাংশন ইভ্যালুয়েট করতেছে না, ওকে। নিউরাল নেটওয়ার্ক ফাংশন ইভ্যালুয়েট করে। এইটা বলতে পারেন, হ্যাঁ, আমাদের কম্পিউটেশনের মডেল ইজ ভেরি লিনিয়ার হইল, আচ্ছা এক্স্যাক্টলি লিনিয়ার না, ধরেন আমাদের লুপ আছে, ইফ এলস কন্ডিশন আছে, দুইটা হয়তো আলাদা জিনিস, কম্পিউটেশন আর ফাংশন এভালুয়েশন দুইটা আলাদা জিনিস, ওকে। এটাই আর কি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করি, আর যেহেতু সময় আছে 20 মিনিট, তুমি যেটা রেডি করে আনছিলে এটা তো 20 মিনিটে হবে না, রাইট? আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে নেক্সট দিনই দেখায়ও। আমরা যে এই যে এত কিছু শিখলাম এটা কাজে লাগাই বাইর করি কিছু,
এক্সাম্পল করি কয়েকটা, তাহলে আপনাদের মাথায় ঢুকবে। ইন্টারেস্টিং এক্সাম্পল বানাইতে হবে, কেমনে বানাবো? তো আমি নিজেই করে দিই একটা। এটা হলো আমার ফাংশন। প্রবলেম হলো এইটার ক্রিটিক্যাল পয়েন্টগুলো বাইর করেন এবং ক্লাসিফাই করেন, ঠিক আছে? যে মিনিমাম ম্যাক্সিমাম স্যাডেল পয়েন্ট কি। ওকে, তো ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য যেটা করা লাগবে, গ্রেডিয়েন্টকে 0 সেট করা লাগবে, তারপরে কোন কোন পয়েন্টে গ্রেডিয়েন্টটা 0 আসে সেটা বের করা লাগবে। আচ্ছা, গ্রেডিয়েন্টকে 0 সেট করার আগে গ্রেডিয়েন্টটা কি বাইর করতে হবে সেটা। তো এটার জন্য আমার পার্শিয়াল ডেরিভেটিভগুলো লাগবে। x1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কত দেখে বলতে পারবেন? 2 ইন্টু x1 প্লাস x2, এইটার ডেরিভেটিভ করলে 2 ইন্টু এইটা আসবে, তারপরে এটার ভিতরে জিনিসটাকে আবার ডেরিভেটিভ করা লাগবে। ভিতরে জিনিসটা ডেরিভেটিভ করলে এখানে আসবে 1, এখানে আসবে 0। আচ্ছা, আর এই সাইডে আসবে হইলো x1 রেসপেক্টে ডেরিভেটিভ করলে x2। ওকে, আচ্ছা, এটা কি একই জিনিস? একটু ইয়েস, ঠিক আছে। আচ্ছা, তো ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য এই দুইটারই 0 সেট করা লাগবে। করে 0 সেট করি, তাহলে দুইটা ইকুয়েশন পাবো। ইকুয়েশন দুইটা কি কি? 2x1 প্লাস 3x2 ইকুয়ালস টু 0, 3x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশন সলভ করা লাগবে। আচ্ছা, সলভ করেন। আপনারা একটু কষ্ট করেন, কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি। খাতা কলম বাইর করেন, বের করে এই ইকুয়েশন দুইটা সলভ করেন, x1 x2 ভ্যালু বাইর করেন। ওকে, একটাই সলিউশন সম্ভব, x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু 0, আর কোনো সলিউশন নাই। ঠিক আছে, তাহলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট কয়টা? একটা। ক্রিটিক্যাল পয়েন্টের কোঅর্ডিনেট হইলো 0 0। এখন বাই করা লাগবে যে ক্রিটিক্যাল পয়েন্টটা হইলো মিনিমা ম্যাক্সিমা স্যাডেল পয়েন্ট নাকি বলতে পারতেছি না, ইনকনক্লুসিভও হইতে পারে, অর্থাৎ এই কেসটা হয়তো ইনকনক্লুসিভ হবে। ওকে, ফার্দার টেস্টিংয়ের জন্য যেটা করা লাগবে, এটার হেশিয়ান বাই করা লাগবে। হেশিয়ানের ডেফিনিশন কি? হেশিয়ান বাই করতে হলে সেকেন্ড ডেরিভেটিভগুলো ক্যালকুলেট করা লাগবে। তো সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করি। এটা কি? আচ্ছা, অলরেডি তো ডেল এফ বাই ডেল x1 ক্যালকুলেট করে রাখছি, তো এটাকে আবার x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। করলে কি পাবো? 2 না, x, এইটাকে এই জিনিসটাকে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে? x2 যাবে গা, x2 যাবে গা, এই x1 এর জায়গায় আসবে 1, তো এটা আসবে 2। ওকে, আচ্ছা,
এটা কি 2। আচ্ছা এটা কি আসবে? এটা মিনিং কি? এটা মিনিং হলো আগে x টু রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপর x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। x টু রেসপেক্টে যদি ডেরিভেটিভ করে ফেলছি, এটার x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো? চিন্তা করেন, বুঝতেছেন না? x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এটাকে কি পাবো? এটার x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে? 1। এটার এটার তাহলে ইয়েস। ওকে আচ্ছা, তাহলে হেসিয়ান আর আরেকটা মিক্স পার্শিয়াল আছে। এখানে তো আগে x2 পরে x1, আগে x1 পরে x2 করা লাগতো, ওইটা করলে 3 আসবে। ওকে, তাহলে আমার হেসিয়ানটা আসে হইলো এইটা 2 3 3 2। এখন এটার আইজেন ভ্যালুগুলো ক্যালকুলেট করা লাগবে। আচ্ছা, আরেক যুদ্ধ। আইজেন ভ্যালু ক্যালকুলেট করার জন্য যেটা করা লাগবে সেটা হলো এই জিনিসটা বের করা লাগবে, ডিটারমিনেন্ট অফ h মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0। কেলি হ্যামিল্টন দিয়ে করতে পারি, যদিও আমরা মশা মারতে কামান দাগতেছি কেন? আমাদের তো আসলে আইজেন ভ্যালুগুলো দরকার নেই, খালি আইজেন ভ্যালু সাইনগুলো দরকার। সাইনগুলো আরও ইজিলি ক্যালকুলেট করা যায়, তবে ওই নিয়মটা আপনাদের শিখাই নেই, পরে শেখাবো। আমরা ওই যে নর্মাল মেথডই করি। তো কেলি হ্যামিল্টন ইকুয়েশন বাইর করতে হইলে আমার এটা করা লাগবে 1 0 0 1, এটা ডিটারমিনেন্ট, এটাকে 0 সেট করা লাগবে। ওকে, which gives us determinant of 2 minus lambda 3 3 2 minus lambda equals to 0। আচ্ছা, এটার ডিটারমিনেন্ট আসবে হইল 2 minus lambda whole square minus 9। ওকে আচ্ছা, এটাকে আমি ইকুয়েশনে না ভাঙা একটু সহজ করে সলভ করি। এটাকে এটা লিখতে পারবো না, ল্যামডা মাইনাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 9। 2 মাইনাস ল্যামডা স্কোয়ার আর ল্যামডা মাইনাস 2 স্কোয়ার তো একই কথা, কারণ মাইনাস তো মানে মাইনাস 2 স্কোয়ার আর প্লাস 2 স্কোয়ার যেমন এক কথা, সেম। তাইলে ল্যামডা মাইনাস 2কে লিখতে পারবো না প্লাস মাইনাস √9। ওকে, হুইচ ইজ প্লাস মাইনাস 3। তাহলে ল্যামডার ভ্যালু কী আসবে? ল্যামডার একটা ভ্যালু আসবে 2 প্লাস 3, আর একটা ভ্যালু আসবে 2 মাইনাস 3। ওকে, তো একটা আসবে 5 আর একটা আসবে -1। এখন বলেন, আচ্ছা আইজেন ভ্যালু পাই গেছে, এবার বলেন এটা কি লোকাল ম্যাক্সিমাম, মিনিমাম, স্যাডেল পয়েন্ট নাকি বলতে পারতেছি না কোনটা? বলেন। আচ্ছা, আইজেন ভ্যালু কি আসছে? একটা হচ্ছে +5, একটা হচ্ছে -1। এটা কি ধরনের ম্যাট্রিক্স? যদি মিক্সড আইজেন ভ্যালু থাকে, মিক্সড সাইনের আইজেন ভ্যালু থাকে, কি ম্যাট্রিক্স? ইনডেফিনিট ম্যাট্রিক্স। ইনডেফিনিট হলে আমরা কি বলি? স্যাডেল পয়েন্ট বলবো। ইনডেফিনিট মানে কি? মানে হইল 5 এর করেসপন্ডিং যে আইজেন ভেক্টর, ওই বরাবর আগাইলে ফাংশনের ভ্যালু বাড়ে, আর এই বরাবর আগাইলে ফাংশনের ভ্যালু কমে। তো ইন সাম সেন্স এক ডাইরেকশনে ম্যাক্সিমাম, আর এক ডাইরেকশনে মিনিমাম, শেষ স্যাডেল পয়েন্ট। মানে মানে আলাদা আলাদা সাইনের আইজেন ভ্যালু আসছে, দেয়ারফর স্যাডেল পয়েন্ট, শেষ। এটাই। ওহ, ডান। বিশাল যুদ্ধ হইল আজকে। হ্যাঁ, মিক্স মিড সিলেবাস কি?
মিড দেরি আছে, মিড তো আরও 1 সপ্তাহ ক্লাস পাবো না অ্যাটলিস্ট, মিড না আরও 2 সপ্তাহ ক্লাস পাবো মনে হয়। হ্যাঁ আরও 2 সপ্তাহ ক্লাস পাবো আমরা। এরপরে ডিফারেন্সিয়েশন নিয়ে কিছু আলাপ আলোচনা করব, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, অটোমেটিক ডিফারেন্সিয়েশন, ওইগুলো থাকবে সিলেবাসে। আর কি আছে? হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট ডিসেন্ট পর্যন্ত হয়তো যাইতে পারবো। ইয়েস সেকেন্ড মেথড। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, নিউটনস মেথডের হ্যাঁ সেকেন্ড মেথড বুঝতে পারছি। দেখা যাক ওইটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে ওইটা, হ্যাঁ নিউটনস মেথড নিয়ে আলোচনা করতে পারি, দেখা যাক। বুঝতে পারছি, করতে পারি। কোয়াজি নিউটন মেথড ওইটা, হ্যাঁ হ্যাঁ করতে পারি। ও 330-তে আপনাদের এটা পড়ায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফিজিক্যাল এশিয়ান স্টেট হচ্ছে দিয়ে দিতে, কারণ মানে লাইক আমরা সবাই বুঝতে অনেক কিছু ম্যাথ হয়ে গেছে, কিন্তু মানে আসলে জিনিসটা দিয়ে কি বুঝায় বা কি করতে স্যার মানে পাইনি। ওকে ঠিক আছে আলোচনা করব, দেখা যাক কতটুকু যাওয়া যায়। থ্যাংক ইউ। আপনারা হইল প্রবলেম সেট 1 করেন, মানডে জমা দিন। আজকে ক্লাসে যতটুকু করাইছি ততটুকু দিয়ে পারবেন। বাঁকা আসছে।